মধ্যে নিয়ে গেছি। সো দে হ্যাড বিন ওয়ার্কিং উইথ আস সিন্স 2024 এর জানুয়ারি থেকে অনেক স্টার্টআপ আমাদের সাথে আছে। রিসেন্টলি কিছু গ্রাজুয়েট করেছে, বাট উই আর লাইক 1000 ফাউন্ডার কমিউনিটি ইন বাংলাদেশ রাইট নাও। সো আই এম ওয়েলকামিং ইউ। আমি আবার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি সবাইকে যারা নতুন ঢুকছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 78 জনের মতো আছেন। সো I am introducing Mr. Saifuddollah Shamim. He is the Senior Executive Vice President of Dhaka Bank PLC. উনি বাংলাদেশ ব্যাংকের যে স্টার্টআপ ফান্ডিং পলিসি আছে সেই পলিসি কমিটির একজন মেম্বার। So I will let Shamim to start your session. Please, Shamim, the mic is with you. Thank you, Arif, for having me, and good evening to all. আসলে একসাথে প্রায় এতজন স্টার্টআপ ফাউন্ডার অথবা ইন্টারেস্টেড লোকজনকে দেখে খুব ভালো লাগছে। আমি আসলে for the last 18 years I have been working for the SMEs. I worked in top 3 SME banks like ITLC, one of the largest in BFI, and they have the largest portfolio in their SME segment. I worked in BRAC Bank. As you know, this is the largest SME bank in the country, and Citibank, and now I'm working at Dhaka Bank. So basically, Arif's সাথে আমার আসলে অনেকদিন পরেই কথা হলো যে suddenly he asked me to join in this session, basically startup financing এর উপরে। প্রথমত হচ্ছে কি আসলে যেটা হচ্ছে SME তে last 18 years কাজ করার সুবাদে, so we already know how difficult it is to বাংলাদেশে একটা উদ্যোক্তা গড়ে ওঠার ক্ষেত্রে, because আমাদের এইখানে সবকিছু এত সোজা না। একটা SME উদ্যোক্তা হতে গেলে অথবা ওকে একটা ব্যবসা এস্টাবলিশ করতে গেলে যে পরিমাণ কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যেতে হয়, স্পেশালি ইন ডকুমেন্টেশন সাইড, সেইটা আসলে ভেরি ডিফিকাল্ট আর কি। সেকেন্ডলি হচ্ছে কি একটা উদ্যোক্তা সার্ভাইভ করা, এইটাও আপনার যদি আইএফসি এর স্টাডি দেখি যে আজকে যদি 100টা SME শুরু হয়, অলমোস্ট 5 বছরের মধ্যে 50% SME কিন্তু সার্ভাইভ করতে পারে না, বিকজ অফ মেনি রিজনস আর কি। সো সেই ক্ষেত্রে স্টার্টআপের ক্ষেত্রে এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ ওদের ক্ষেত্রে ফান্ডিংটা সত্যি কথা বলতে ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কিছু না কিছু গ্যাপ তো অবশ্যই আছে, বিকজ আমরা যদি বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট সার্কুলার দেখি সেখানে কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে যে ডেফিনেশনটা বলা হয়েছে ক্লিয়ারলি দুইটা জিনিস দেখেন আপনারা একটু সুন্দর করে বলা আছে। ইট হ্যাজ টু বি স্কেলেবল, ইট হ্যাজ টু বি ইনোভেটিভ। সো ইনোভেটিভ জিনিসের মধ্যে গুলো ব্যাংকের সাথে ট্রেডিশনাল ব্যবসার মধ্যেই থাকতে চায়, লাইক ইন কর্পোরেট ব্যাংকিং। ট্রেডিশনালি সব ব্যাংকই জিনিসটা করে, বিকজ এখানে কম লোক লাগে, কম টাকা, কম ব্যবসাকে বেশি টাকা দেওয়া যায়। সো more or less most of the banks আসলে একই স্ট্র্যাটেজিতে চলে, they are the largest corporate portfolio in their banks. সো প্রথমেই আসলে ইসলামী ব্যাংক এবং পরবর্তীতে ব্র্যাক ব্যাংক SME ব্যবসাটা আসলে বড় স্কেলে শুরু করে, সিন্স ব্র্যাক শুরু করে 2001 সাল থেকে, and they have the largest SME portfolio right now, almost 25,000-26,000 কোটি টাকার মতো আর কি। সো এইটা করতে গিয়ে যেটা হয় যে আসলে প্রথম দিকে ব্যাংকগুলো করতে চেত না SME গুলো, বিকজ এখানে অনেক বেশি লোক লাগে, মনিটরিং কস্ট ইজ ভেরি হাই, অপারেটিং কস্ট হাই। সো যার কারণে হচ্ছে কি আসলে ব্যাংক চেষ্টা করতো যে আসলে অপারেটিং কস্ট কম হবে কর্পোরেট ব্যাংকিং এ, সো এটাতে সবসময় ফোকাস থাকতো। তারপর বাংলাদেশ ব্যাংক আসলে আস্তে আস্তে করে কিছুটা উৎসাহ দিয়ে দেন, পরবর্তীতে রেগুলেশন করে ব্যাংকগুলোকে আসলে ড্রাইভ করা শুরু করলো SME এর দিকে, যে তোমাদেরকে SME ফান্ডিং করতে হবে। বাই 2025 বাংলাদেশে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন ছিল সেটা হচ্ছে গিয়ে 25% অফ দ্য ব্যাংকিং পোর্টফোলিও। তার মানে আমার যদি ব্যাংকের 100 টাকা পোর্টফোলিও হয়, 25% অফ দ্য পোর্টফোলিও হ্যাজ টু গো টু দ্য SME। সো যদিও 25 সালের মধ্যে এই টার্গেটের থেকেও এখনো আমরা দূরে আছি, অ্যারাউন্ড 19% এর কাছাকাছি, এখন 18-19% মতো। এবং নতুন যে SME মাস্টার সার্কুলার আসছে সেখানে কিন্তু বাই 2029 এটা কিন্তু 27% রিচ করতে হবে আর কি। সো এখনো কিন্তু আমরা যেই 25 টার্গেট ছিল সেটা থেকেই দূরে আছি। দ্যাট ইন্ডিকেটস আসলে SME তে আমাদের আরো অনেক কিছু করার আছে, বাট SME কন্ট্রিবিউশন গ্র্যাজুয়ালি বাড়ছে। এক সময় বাংলাদেশে আমরা লাস্ট ডিবিএস এর স্টাডি অনুযায়ী 7.8 মিলিয়ন SME আছে জানতাম, সেটা এখন SME ফাউন্ডেশনের তথ্য মতে সেটা অলমোস্ট 1 কোটি হয়ে গেছে। SME কন্ট্রিবিউশন 25% এর মতো ছিল, এখন SME ফাউন্ডেশনের হিসাবে এটা 25% হয়ে গেছে। সো এই হচ্ছে কি SME ল্যান্ডস্কেপ।
ব্যাংকগুলো কেন করতে চাইতো না সেটা আমি একটু আপনাদেরকে ইনিশিয়ালি বললাম। দেন সেম থিং ফর স্টার্টআপ ফাইন্যান্সিং। এইখানে আসলে যেহেতু টেক বেসড এই জায়গাগুলোতে আসলে ব্যাংক আস্তে আস্তে করে তাদের ক্যাপাসিটি বিল্ড করতেছে যে কিভাবে স্টার্টআপ গুলোকে এটাকে একটু মিউট করে দিতে পারবে। হ্যাঁ, সো নতুন সার্কুলারটা অনেক চিন্তা ভাবনা করে অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়ে বাংলাদেশ ব্যাংক আসলে খুবই আমি বলবো যে উদার মানসিকতা নিয়েই কিন্তু এবারে সার্কুলারটা করার চেষ্টা করেছে। ওরা স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে যারা রিলেটেড আছে তাদেরকে ডেকেছে। আমরা ব্যাংকিং সেক্টর থেকে 2-3 জন ছিলাম, বাংলাদেশ ব্যাংক ছিল এটা করার আগে। আমরা বলবো না যে এটা আসলে এখনই মানে ফুল ফ্লেজেড সলিউশন একটা সার্কুলারের মাধ্যমে হয়ে গেছে, বাট দেয়ার আর ফিউ থিংস যেটা নতুন করে আসছে। আহ, সেই জিনিসগুলো হয়তো কিছুটা আমরা বলবো যে আগের চেয়ে অগ্রসর হবে এখন। তার মধ্যে একটা বড় যেটা উদ্যোগ যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক 2021 সাল থেকে একটা নিয়ম করেছিল যে টোটাল যে নেট প্রফিট থাকবে ব্যাংকগুলো তার 1% করে স্টার্টআপ ফাইন্যান্সিং ফান্ড নামে একটা ফান্ড বিল্ড করতে হবে। তো সেটা 2021 সাল থেকে ব্যাংকগুলো বিল্ড করে আসছে। এখন এই জায়গায় প্রায় 600 থেকে 700 কোটি টাকা বা 700 থেকে 800 কোটি টাকা এর মাঝামাঝি একটা টাকা কিন্তু অলরেডি ব্যাংকগুলোতে ব্যালেন্স শিটে আছে। বাংলাদেশ ব্যাংক এখন নতুন করে আসলে চেষ্টা করছে, যেহেতু আসলে স্টার্টআপের যদি আমরা ফান্ডিং মডালিটি গুলো দেখি আসলে কি কি ভাবে ফান্ডিং হতে পারে। একটা হচ্ছে গিয়ে ধরেন যেটা গ্র্যান্ট খুবই লিমিটেড স্কেলে হয়, খুব বেশি থাকে না, হয়তো আইডিয়া স্টেজে কিছু কিছু ইনকিউবেশন প্রোগ্রামের মাধ্যমে হয়তো সেটা আসে। দেন হচ্ছে কি ইকুইটি, আর হচ্ছে গিয়ে লোন। লোনের ক্ষেত্রে এটা সবসময় ব্যাংকের জন্য একটু ডিফিকাল্ট। ব্যাংক আসলে সবসময় পাস্ট রেকর্ডের উপরে আহ, চেষ্টা করে যে লোনটা দেওয়ার জন্য। তার মানে হচ্ছে ব্যাংক ডেট সার্ভিস কাভারেজ রেশিও বা ডিবিআর বলে, ডেট বার্ডেন রেশিও, এইটার উপরে মেইনলি ফোকাস থাকে এবং সেটা হয় হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারের রেভিনিউর উপরে বেসিস করে ব্যাংক ট্রাই টু ডিটারমাইন যে আপনাকে কত টাকা লোন দেওয়া যাবে বা যাবে না। তো স্টার্টআপ গুলো তো আসলে ফরওয়ার্ড লুকিং, এগুলো তো আসলে পাস্ট রেকর্ডের উপরে বেসিস করে লোন দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনাকে প্রজেক্টেড ফিনান্সিয়ালস এর উপরে ফোকাস করতে হবে, আপনাকে ওই বিজনেসের ভ্যালুয়েশন করাটা জানতে হবে। সো দেয়ার আর সাম ডিফিকাল্টি, যেটার কারণে আসলে ব্যাংকগুলো সবসময় একটু স্কেপটিক্যাল থাকে স্টার্টআপে ফাইন্যান্সিং এর জন্য আর কি। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু রেগুলেশন করেছিল যে 3টা করে মিনিমাম স্টার্টআপ লোন দিতে হবে। ব্যাংক আসলে সর্বোচ্চ চেষ্টা করে ওইটাই মিট করার জন্য, যেখানে হয়তো আহ, বাইরের ইকুইটি বা বড় কোনো কোম্পানি হয়তো ইকুইটি কন্ট্রিবিউশন করেছে, সেই জায়গাগুলোতে ওরা লোন দিয়ে সেটা আগে অ্যাচিভ করার চেষ্টা করতে। সো অ্যাকচুয়ালি স্টার্টআপ নিয়ে আসলে এখন যে নতুন যে কাজটা শুরু হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংক নতুন এই কোম্পানিটা করে, যেটা হবে যে এই যে 700 কোটি টাকা ব্যাংকিং সেক্টরে জমা হলো, সেই 700 কোটি টাকা আসলে বাংলাদেশ ব্যাংক এখান থেকে উইথড্র করে নিয়ে যাবে। নিয়ে হচ্ছে কি একটা স্টার্টআপ কোম্পানি করবে। ইনিশিয়ালি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই কোম্পানিটা হবে। প্রথম 2 বছর বা 3 বছর এই কোম্পানিটা বাংলাদেশ ব্যাংকের কেউ ডেপুটেশনে এসে চালাবে। দেন তারা হচ্ছে গিয়ে এই কোম্পানিটা সেট আপ করবে এবং রিক্রুটমেন্ট গুলো যেগুলো দরকার, এক্সপিরিয়েন্স লোকজন যারা আছে তাদেরকে মার্কেট থেকে নিয়ে এটা একটা ফুল ফ্লেজেড কোম্পানি হওয়ার পরে তারপরে দেন দে উইল গো ব্যাক টু বাংলাদেশ ব্যাংক এগেইন। ব্যাংকগুলো যে পরিমাণ কন্ট্রিবিউট করবে তাদের কন্ট্রিবিউশন অনুসারে রেশিওতে তাদের শেয়ার হোল্ডিংটা থাকবে। তার মানে হচ্ছে কি আমার যদি 700 কোটি টাকা হয়, কোনো ব্যাংক যদি লেটস সে 70 কোটি টাকা কন্ট্রিবিউট করে থাকে এই ফান্ডের ভিতরে, তাহলে আসলে ও 10% স্টেক থাকবে। সো দিস ইজ দ্য মডালিটি। আর এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ইনিশিয়ালি একটা অ্যাডভাইজারি কমিটি, একটা ইনভেস্টমেন্ট কমিটি ফর্মের কথা বলেছে, যেগুলো আপনারা হয়তো ইতিমধ্যে সার্কুলারে দেখেছেন, এবং কিভাবে চলবে সেই জিনিসগুলো আসলে এখানে এক্সপ্লেইন করা হয়েছে আর কি। সো আমি একটু কুইকলি যদি আরেকটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে গিয়ে স্টার্টআপের ডেফিনিশনটা এবার আগের চেয়ে অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে একটু ব্রড স্পেকট্রামে আসছে। এই জায়গাটাতে হয়তো আগের চেয়ে আগে যে কিছুটা কনফিউশন ছিল বয়স টয়স নিয়ে, সেইগুলো এখন আর এখানে থাকছে না। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যদি আসলে আমরা এই যে নতুন উদ্যোগটা বাংলাদেশ ব্যাংকের, আমি মনে করি এটা একটা খুবই ভালো উদ্যোগ, কারণ স্টার্টআপ গুলোতে আসলে লোন দেওয়াটা এটা সবসময় ডিফিকাল্টিস থাকবে। আহ, আহ, এইটা আসলে অ্যাভয়েড করার মতো কিছু নাই। বাট যদি আমরা এই কোম্পানিটা করতে পারি, ভেঞ্চার ক্যাপিটাল ফার্মটা, যেখানে 700 কোটি টাকার মতো একটা ফান্ড থাকবে,
সেটা দিয়ে যদি আমরা স্টার্টআপ গুলোতে ইকুইটি ফান্ডিং এর ব্যাপারে কাজ করতে পারি, তাহলে হয়তো এটা বাংলাদেশে একটা রেগুলেশনারি জিনিস হবে। আরেকটা হচ্ছে গিয়ে স্টার্টআপের যে লোনটা আছে সেটা তো চলতেই থাকবে। বাংলাদেশ ব্যাংক 500 কোটি টাকার যে রিভলভিং ফান্ড, রিভলভিং মানে হচ্ছে গিয়ে এই ফান্ডটা আসলে চলতেই থাকবে আর কি। সো কেউ নিবে, পরিশোধ করার পর আবার রিপ্লেনিশ করলে ওই ফান্ডটা রিভলভ করতে থাকবে। সেইটাতে 4% রেটে উদ্যোক্তাদের কাছে যে লোন দেওয়ার যে জিনিসটা আছে সেটা অবশ্যই থাকছে। তো ব্যাংকগুলোকে এই টাকাটা, যেই টাকাটা আগে স্টার্টআপ ফান্ডে জমা হয়েছিল এটা পুরোটা দিয়ে দিতে হবে, এবং প্রতি বছর যা নেট প্রফিট হবে তার 1% প্রতি বছর আলাদা করে জমা করতে হবে। এর পাশাপাশি ব্যাংক তার নিজস্ব অর্থায়নের মাধ্যমে স্টার্টআপ গুলোকে লেন্ডিং করবে এবং বাংলাদেশ ব্যাংকে রিফাইন্যান্সিং এর জন্য অ্যাপ্লিকেশন করবে। বাংলাদেশ ব্যাংকে আসলে ফাইন্যান্সিংটা দুই রকমের হয়, একটা হচ্ছে প্রি ফাইন্যান্সিং আর একটা হচ্ছে কি রিফাইন্যান্সিং। তো প্রি ফাইন্যান্সিং মানে হচ্ছে কি আগেই বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেন ডিসবার্সমেন্ট করে তারপর আপনাকে লোনটা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক আগেই অ্যাপ্রুভ করবে যে উই আর এগ্রিড টু গিভ ইউ দ্য রিফাইন্যান্সিং। আর রিফাইন্যান্সিং এর ক্ষেত্রে হয় আগে আমরা ক্লায়েন্ট লেভেলে ডিসবার্সমেন্ট করে ফেলি আমাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী, দেন হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকে আমরা ক্লেম করি যে এই লোনটার এগেনস্টে আমাদেরকে ফাইন্যান্সিং দেওয়ার জন্য। সো আমরা যেভাবে করে রিফাইন্যান্সিংটা, স্টার্টআপ ফাইন্যান্সিংটা করি, একই মডেলে বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে ফাইন্যান্সিং করে। তার মানে স্টার্টআপের আমরা যদি দেখি টেনরটা হচ্ছে 8 বছরের মতো। সো আমি যদি 8 বছর হলে সেখানে গ্রেস পিরিয়ড দেওয়া সম্ভব হচ্ছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। তো আমি যদি কোনো ক্লায়েন্টকে 1 বছরের গ্রেস পিরিয়ড দিই, বাংলাদেশ ব্যাংকও আমার কাছ থেকে 1 বছর কোনো টাকা পয়সা নিবে না। যেই মডালিটিতে আমি আপনাকে টাকা দিব, একই মডালিটিতে বাংলাদেশ ব্যাংকও আমাকে ওইভাবে করে ফান্ডিংটা করে যাবে। তো সেখানে উদ্যোক্তা লেভেলে 4% রেট আছে, আর ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক 0.5% টাকা দিবে, যেখানে ওর 3.5% একটা স্প্রেড থাকবে আর কি। সো এই হচ্ছে গিয়ে লোনের কথা। আর এছাড়া ব্যাংকের জন্য লোন দেওয়ার জন্য কিছু সুবিধা দিয়েছে। এখন এসএমই তে লেন্ডিং করলে বাংলাদেশে যদি কেউ লোন দেয় তাহলে 1% জেনারেল প্রভিশনিং রাখতে হয়। এই ক্ষেত্রে 0.5%-এর একটা প্রভিশনিং রাখা হয়েছে ব্যাংকে উৎসাহিত করার জন্য, যাতে করে ওরা বেশি পরিমাণে স্টার্টআপ ফাইন্যান্সিং এ যায়। সেকেন্ডলি হচ্ছে গিয়ে আরেকটা যেটা করা হয়েছে যে আইসিআরআর যেটা আছে আর কি, তো সেইটার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যে স্টার্টআপ ফাইন্যান্সিং এর জন্য সেই জিনিসটা করা লাগবে না, যেটা এসিবির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি আর কি। ইন এ নাটশেল আমি জাস্ট শুরু করলাম। আই উড লাইক টু হিয়ার মোর ফ্রম ইউ, দেন প্রবাবলি আমরা সামনের থেকে আগাতে পারবো। সো ওভার টু আরিফ। Thank you, Shamim. Excellent. So I have a lot of questions. আমাদের অনেকেই তো হাত তুলছে, বাট লেট মি থিঙ্ক আমি সবার কোশ্চেন গুলো মোটামুটি জানি আর কি। সো সেটা থেকে এই যদি কোশ্চেন করি, কিছু সবার অনেকের অ্যান্সার হয়ে যাবে। আর তারপরেও তো অনেকেই অলরেডি অ্যাপ্লাই করেছে, লোন করতে গিয়ে অনেক কোশ্চেন শুনেছে, অনেকগুলা মানে আমার কাছে অলরেডি এসেছে অনেকগুলো কেসেস যে হ্যাঁ আমি পাই নাই বা পাচ্ছি বা আমাকে এটা বলা হয়েছে আর কি। তাহলে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে ডেট ফাইন্যান্সিং, মানে 4% ইন্টারেস্ট রেটে যেটা আছে যেটাকে ইউ আর সেইং রিফাইন্যান্সিং। জি, যেটা আসলে বাংলাদেশ ব্যাংক উইল বি ফাইন্যান্সিং ব্যাক টু দ্য ব্যাংক। তো ঢাকা যদি কোনো একটা স্টার্টআপকে ডিসিশন করে যে একটা ধরো ফর এক্সাম্পল 50 লাখ টাকার মতো একটা লোন দিবে, সেই লোনটার 4% রেটে ওই স্টার্টআপটা নেবে এবং এই একই পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক আবার ব্যাংকে আবার ফাইন্যান্সিং করবে। আচ্ছা ফাইন, এটাতে ব্যাংকের তো একটা প্রফিট আছে ডেফিনেটলি। ব্যাংক উইল বি হ্যাভিং, বিকজ দিস ইজ ভেরি হাই রিস্কি ইনভেস্টমেন্ট, মানে অনেক রিস্কি ইনভেস্টমেন্ট, যদিও রেট অনেক লো। স্টার্টআপের ইনভেস্টমেন্ট অনেক রিস্ক, বাট রেট অনেক লো। সো এখানে বেসিক্যালি ফাইন্যান্সের যে সূত্রটা সেটা আসলে মানে অরিজিনাল সূত্রটা যে মানে ব্রোকেন ডাউন, সো দ্যাট যে হাই রিস্ক হাই রিটার্ন আর নাই আর কি। সো এটা আসলে ব্যাংকিং এর জন্য একটা, ব্যাংকিং সিস্টেমে একটা আই থিঙ্ক গুড থিং, অর আই থিঙ্ক ফর্মুলা ব্রেকডাউন করলে কি হতে পারে, হু নোজ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে কি এইটা কি এখনো চলছে? ইট উইল কন্টিনিউ? ইট উইল কন্টিনিউ। আমি আসলে আরিফ একটু জাস্ট একটু ব্যাকে যদি যাই, 2020 সালে বাংলাদেশে কিন্তু 6-9 চালু হয়েছিল। তার মানে লেন্ডিং রেট 9% হবে, ডিপোজিট রেট 6% এর মধ্যে। যদিও লেন্ডিংটাই ফোকাস করা হয়েছিল, ডিপোজিটের ক্ষেত্রে পরবর্তীতে 6% বারটা উঠে দিয়েছিল। তখন আমরা যে কয়েকজন আসলে এই 9%-এর এগেনস্টে আমরা ছিলাম, তার মধ্যে আমি একজন। কারণ হচ্ছে কি আসলে 9% করার কারণে
আমি জেনারেলাইজ করে ফেললাম। তার মানে একটা কর্পোরেটকে আমি লোন দিচ্ছি 9%, একটা এসএমই কে লোন দিচ্ছি 9%, একটা রিটেল কাস্টমারকে আমি লোন দিচ্ছি 9%। এখন আমি একটা আনসিকিউর লোন দিচ্ছি 9%, যেখানে আমার অপারেটিং কস্ট আমি যদি বলি এসএমই তে ইজ অ্যারাউন্ড 3 থেকে 3.5% পর্যন্ত। কারণ হচ্ছে কি, এটা একটা বিশাল সেট আপ নিয়ে ব্যবসাটা করতে হয়, আমাকে রিলেশনশিপ অফিসার রাখতে হয়, রিলেশনশিপ অফিসারের সুপারভাইজার আছে, সেখানে বিভিন্ন লেয়ার আছে, ইউনিট ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, রিজিওনাল হেড, দেন হেড অফ স্মল বিজনেস, হেড অফ এসএমই। এরপর একটা আমাদের ক্রেডিট টিম লাগে, যারা হচ্ছে গিয়ে অন দ্য ফিল্ডে গিয়ে এটাকে অ্যাসেস করতে হয়। বাংলাদেশের এসএমই তে যেটা হয় যে ওদের মেজরিটিরই আসলে হিসাবটা ঠিক মতো থাকে না, সো হিসাবটা আসলে আমাদেরকে বানিয়ে নিতে হয়। হুম, হুম, ওর কাছে একটা সেলস লেজারের মতো থাকে, যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যাই, ও একটা খাতার মধ্যে কিছুটা হিসাব লিখে রাখে যে কত টাকা বিক্রি করেছে, কত টাকা খরচ করছে, এই জিনিসগুলো থাকে। সো সেইটার বেসিসেই কিন্তু ফিনান্সিয়ালটা আসলে আমরা বানাই, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে প্রপার কোনো ফিনান্সিয়াল দিতে পারে না। তার মধ্যে একটা সময় বাংলাদেশ ব্যাংক অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যান্ডেটরি করতে চেয়েছিল, তারপর আমাদের বা এসএমই উদ্যোক্তা সবার দাবিতে এটা এখনো পর্যন্ত পিছানো হয়েছে। এটা কিন্তু এই বছরই লাস্ট টাইম ছিল যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া এসএমই তে আসলে লোন দেওয়া যাবে না। তো তখন আমরাই আসলে বলেছিলাম যে স্যার, যদি আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যান্ডেটরি করি, তাহলে আসলে অলমোস্ট 99% এসএমই আসলে আর লোনে আওতায় থাকবে না, ওরা আসলে বের হয়ে যাবে, কারণ ওরা আসলে কেউই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেতে চায় না বিকজ অফ মেনি ফিয়ার্স, সেটা ট্যাক্সের হোক বা যেভাবেই হোক আর কি। তো সেই প্রেক্ষিতেই আসলে যেটা হচ্ছে গিয়ে 6-9 যখন হইলো, তখন আমরা এটা বিরোধিতা করেছি যে আসলে যেখানে রিস্ক প্রিমিয়ামের সাথে সম্পর্ক থাকতে হবে, হাই রিস্ক শুড কাম উইথ দ্য রিস্ক প্রিমিয়াম আর কি। তো সেটা যদি হাই না হয় তাহলে আসলে এসএমই তে যাবে না, এবং ন্যাচারালি দেখা গেল যে এসএমই তে আসলে লেন্ডিংটা ওই সময় কমে গেছে। শুধুমাত্র ব্র্যাক ব্যাংক কন্টিনিউ করেছে, আইডিএলসি তে আমরা কন্টিনিউ করেছিলাম, বাকি সবাই কিন্তু আস্তে আস্তে করে ব্যাকফুটে চলে আসছে, যে ফোকাসড অন কর্পোরেট অ্যান্ড রিটেল। এখনো যেটা হয়েছে যে রিসেন্টলি যে সার্কুলার আসছে বাংলাদেশ ব্যাংকে, সেখানে জেনারেল প্রভিশনিং যে জিনিসটা আছে, প্রভিশনিংটা দুই রকমের, একটা জেনারেল প্রভিশনিং আর একটা হচ্ছে স্পেসিফিক প্রভিশন। তো জেনারেল প্রভিশনিংটা এসএমইর জন্য আগে 0.25% ছিল, যেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন একবারে 1%-এ নিয়ে গেছে। তার মানে হচ্ছে কি, আমি যদি একটা হিসাব করি যে আমি লাস্ট সিটি ব্যাংকে যেহেতু ছিলাম, ওইখানে 5,000 কোটি টাকার যদি এসএমই পোর্টফোলিও হয়, ওদের টোটাল পোর্টফোলিও অ্যারাউন্ড 9,000 এর মতো ছিল। সো আমি যেটা দেখতাম সেটা 5,000 কোটি টাকার মতো। সে 5,000 কোটি টাকা যেটা আমার 0.5% ছিল, এখন যদি আমাকে এটা 0.75% আরো বাড়াতে হয়, তার মানে হচ্ছে আমার প্রায় অলমোস্ট আরো 37 কোটি টাকার মতো এডিশনাল প্রভিশনিং এই বছরই নিতে হবে। সো ওইটা নিতে গেলে দেখা যাবে যে এই বছর এই উইং থেকে আসলে 1 টাকা প্রফিট আসা সম্ভব না। সো দিজ আর দ্য চ্যালেঞ্জেস যেটা এসএমই তে বারবার হুম, হচ্ছে। এখন প্রভিশনিংটা নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ ব্যাংকগুলোর সাথে এই সার্কুলারটা হওয়ার পর থেকেই। যদিও কিছুটা আইএমএফ এর প্রেসারের কারণেই ক্লাসিফিকেশন রুলসটা আগে এসএমইর জন্য কিছুটা লেনিয়ান্ট ছিল, ওদেরকে একটু টাইম দেওয়া হইতো যে ঠিক আছে, লাইক আগে 36 মান্থসে কি একটা লোন ব্যাড এন্ড লস হইতো, এখন কিন্তু একটা ব্যাড এন্ড লস 12 মাস পরে হয়ে যাবে। সো ওই টাইম পিরিয়ডটা কিন্তু কমে গেছে। আগে 9 মাসে গিয়ে একটা লোন ক্লাসিফাইড হইতো, তারপর এটা 6 মাসে আসলো, এখন কিন্তু 3 মাসের মাথায় একটা লোন ক্লাসিফাইড হবে। সো এই যে স্ট্রিক্ট পলিসি গুলো চলে আসতেছে, সেটা এক সেন্সে ভালো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করে, বিকজ বাংলাদেশে যদি হুম, আমরা ডিফল্টার কেস গুলো দেখি, একটা মেজরিটি অংশ কিন্তু উইলফুল ডিফল্টার। সো হয়তো বুঝলি? এটা দিয়ে উইলফুল ডিফল্টার। ওকে। সো এইটা দিয়ে হয়তো আমি উইলফুল ডিফল্টারকে প্রোটেক্ট করতে পারবো, বাট দেয়ার আর মেনি কেসেস যে এসএমই আসলেই ফর ভেরিয়াস রিজন ওরা স্ট্রাগল করছে, লাইক কোভিড একটা স্ট্রাগল আসছে, রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় একটা স্ট্রাগল হয়েছে, যখন ডলারের ক্রাইসিস ছিল তখন একটা স্ট্রাগল হয়েছে, ফেনীতে যখন বন্যা হইলো, প্লাস নোয়াখালী বেল্টে যখন হইলো, তখন কিন্তু এসএমই গুলো স্ট্রাগল করছে। ওই সময় কিন্তু আমাদেরকে ওদেরকে সাপোর্ট করতে হয়েছে, আমরা কিন্তু ওদের রিপেমেন্ট অফ রেখেছি 3 মাস 6 মাস, বাংলাদেশ ব্যাংক হয়তো যতদিন আমাদেরকে অ্যালাউ করেছে। সো তো দেয়ার আর রিয়েল কেসেস যেখানে এসএমই আসলে কোনো না কোনো কারণে টাকাটা দিতে পারছে না, বাট এখন কিন্তু টাকাটা দিতে পারুক আর না পারুক, তার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার কিন্তু 90 ডেজ পরে এটাকে ক্লাসিফিকেশন করেই ফেলতে হবে। তো ক্লাসিফিকেশন হওয়া মানে হচ্ছে ওর আসলে ফিউচার অপরচুনিটি আর একটা লোন পাওয়ার ক্ষেত্রে কমপ্লিটলি অফ হয়ে গেল আর কি। সো এই জায়গাগুলো হচ্ছে কি চ্যালেঞ্জেস। সো এই জায়গাতে এখন স্টার্ট আপের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং দিচ্ছে আমাকে, ঠিক আছে, সেখানে আমার স্প্রেড কিন্তু অনলি 3.5%। তো আমি যদি এই রিফাইন্যান্সিং না নিয়ে, লেটস সে আমি যদি আমার ওন ফান্ডিং এও যদি কোথাও লোন দিই, সেটা রিটেলও যদি দিই, আমি কিন্তু 3.5% বা 3% স্প্রেডের নিচে আসলে কোথাও ব্যবসা করবো না। তো সেই অনুযায়ী আসলে বাংলাদেশ ব্যাংক আমাকে টাকাটা যখন দেয়, ক্লায়েন্ট ডিফল্ট করলো কি করলো না, সেটার সাথে কিন্তু ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ওই
টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু কেটে নিয়ে যাবে। সো ইউ আর ভেরি রাইট যে আসলে ওই রিস্কের সাথে প্রিমিয়ামের যে সম্পর্কটা থাকার কথা সেটা নাই, বাট স্টিল বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যে স্টার্ট আপটাকে ইকোসিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করার জন্য। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশ এখনো এই জায়গাটাতে অনেক পিছিয়ে আছে। আমাদের পাশে যদি আমরা ইন্ডিয়াতে দেখি যে এটা একটা বিশাল মার্কেট হয়েছে, সেখানে জিডিপিতে 4 to 5% কন্ট্রিবিউশন করছে। ইভেন ডেভেলপ কান্ট্রিতেও কিন্তু এই যে অ্যারাউন্ড 3 to 4% অন অ্যান অ্যাভারেজ আছে, যেখানে বাংলাদেশ ইজ অনলি 0.03%, উইচ ইজ ভেরি নেগলিজিবল আর কি। সো ইটস অনলি, আমি বলবো যে এই ইকোসিস্টেমটা আমাদের এখনো আইডিয়া থেকে সিড স্টেজের দিকে যাচ্ছে যদি স্টার্টআপ মিলিয়ে বলি। সো হয়তো সামনের দিকে ইনশাআল্লাহ এটা ভালো কিছু হবে আর কি। আই হোপ সো। তাহলে যেটা হচ্ছে কি এখন মানে ব্যাংক গুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে স্টার্টআপ ফান্ডিং যেটা সেটা তো একটা গ্রেস পিরিয়ড দিচ্ছে, এটাতে গ্রেস পিরিয়ড হচ্ছে। আচ্ছা, বাট দি রিস্ক ইজ রিমেনিং সেম। গ্রেস পিরিয়ডের পরে তুমি যদি পে আউট না করো তাহলে তোমাকে ক্রেডিট ক্লাসিফাইড হয়ে যাবে, সো ইউ উইল নট বি কেপেবল অফ ক্রেডিট রেটিং খারাপ হয়ে যাবে, তুমি আর লোন পাবা না। ওকে, দিস ইজ হ্যাপেনিং। সো এটার ব্যাপারে আমার একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত যে যারা সোল ট্রেডার জাস্ট ট্রেড লাইসেন্স এবং ব্যবসা করছে তারা কি এলিজিবল টু গেট দিস ফান্ড, স্টার্টআপ ফান্ড? হ্যাঁ হ্যাঁ, ট্রেড লাইসেন্স এখন তো আসলে বাংলাদেশ ব্যাংক আরো নতুন একটা জিনিসও অ্যাড করেছে, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেটা আছে আর কি, লাইক পিআরএ আর কি, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট যারা 5 লাখ টাকা পর্যন্ত, তাদেরকেও কিন্তু এখন কিন্তু লোন দেওয়া যাবে ট্রেড লাইসেন্স ছাড়া। ওকে ওকে ফাইন। তাহলে আমার যেটা হচ্ছে আমাদের যেটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে স্টার্টআপের যে ডেফিনেশনটা, তিনটা জিনিস বলছে এখানে বাংলাদেশ ব্যাংক। ভেরি গুড। আই হ্যাভ সিন দ্যাট বাংলাদেশের একটা বিশাল প্রবলেম, বাংলাদেশের মানুষ স্টার্টআপ আর এসএমই বুঝে না। ইনফ্যাক্ট অ্যাক্সেলারেশন প্রোগ্রাম শেষ করার পর অনেকে বুঝে না, বাট আমাদের অনেকেই বুঝে। সো এই ডেফিনেশন এক নাম্বার বলা হয়েছে যে এটা একটা ইনোভেটিভ কিছু হয়ে যাবে, সামথিং নিউ দ্যাট শুড বি দেয়ার। তুমি যদি একই কাজ করছো বাট নতুন ইনোভেশন এন্ড ইম্প্রোভাইজেশন থাকতে হবে, তারপরে স্কেলেবিলিটি থাকতে হবে, ইটস দ্য বিগেস্ট থিং। আর আরটা হচ্ছে পজিটিভ ডিসরাপশন আর কি, শুধু ডিসরাপশন বলছে আর কি, বাট পজিটিভ ডিসরাপশন, পজিটিভ ডিসরাপশন। সো তিনটা জিনিস ঘটতে হবে, মানে ইট মিনস দ্যাট তুমি 10 টাকার ব্যবসা, বাট ইট শুড গিভ এ ড্রিম অফ 10,000 কোটি টাকার ব্যবসা। সো এটা হচ্ছে স্টার্টআপের পিওর ডেফিনেশন। সো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে, এটা এক নাম্বার গুড পজিটিভ থিং। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যাদের কোম্পানি আছে, সো আমার কাছে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বেশ কয়েকবার কোশ্চেন রাখছে, সেটা হচ্ছে ওদের অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে। সো ভেঞ্চার ক্যাপিটাল যেটা হয়, আসলে ভেঞ্চার ক্যাপিটাল ডিরেক্টর পার্সোনালি ইকুইটিতে ঢুকে যায়। আমি জানি না এটা কি ভিসি রুল কিনা, বাট আই হ্যাভ সিন দ্যাট যে চেয়ারম্যান বা ডিরেক্টর সে তার ব্যক্তিগত নামে শেয়ার হোল্ড করে ওই যে কোম্পানি তারা ইনভেস্ট করে। নাও তারা কোশ্চেন করছিল যে আমাকে, সো দে হ্যাভ এ নাম্বার অফ ভেরি গুড বিজনেস, আই নো দ্যাট তারা বাংলাদেশ ব্যাংকের লোনটা নিতে চাচ্ছে এবং দে হ্যাভ নাম্বার অফ এলিজিবিলিটিস, বাট কোশ্চেনটা হচ্ছে কি এইটা আসলে ওই যে শেয়ার হোল্ডার যিনি আছেন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের, এইটা যদি কোনোভাবে ডিফল্ট করে, হাউ দে উইল বি ইফেক্টেড, এটা হচ্ছে তার একটা কোশ্চেন ছিল আর কি। যদি হচ্ছে গিয়ে আসলে এখন ইনভেস্টর তো বিভিন্ন ভাবে থাকতে পারে। ফর্মাল ইনভেস্টর যদি হয়ে থাকে, তার মানে হচ্ছে ইফ ইট ইজ এ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপে যদি উনিও থাকে, অথবা এটা যদি লিমিটেড কোম্পানি হয়, সেখানে যদি সে যদি ডিরেক্টর থাকে, তাহলে আসলে ওইটা ডিরেক্টলি ইম্প্যাক্টেড হবে। আরেকটা হচ্ছে গিয়ে দেয়ার আর সাম এঞ্জেল ইনভেস্টর ইন দ্য কান্ট্রি যারা আসলে চুপচাপ ইনভেস্টমেন্ট করে, কিন্তু ওর নামটা ওইখানে থাকে না, সেই ক্ষেত্রে তো আসলে ও সিআইবি তে নাম আসার কোনো সুযোগ নাই। কিন্তু যদি এটা ফর্মাল রেজিস্ট্রেশন হয়ে থাকে যে ওই ডিরেক্টর ভদ্রলোক যিনি আছেন উনি ওইখানে, তাহলে কিন্তু এটা ইফেক্টেড হবে। আরেকটা জিনিস এই যে সাথে যদি অ্যাড করি, বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার আরেকটা জিনিস সুন্দর করে ডেফিনেশনে লিখে দিয়েছে, সেটা হচ্ছে একটা বড় গ্রুপ যদি ছোট একটা স্টার্টআপ এখন শুরু করে, সেটাকে কিন্তু আসলে স্টার্টআপের আন্ডারে টাকা পয়সা দেওয়া যাবে না, বিকজ ইটস অলরেডি বিগ। সো ওটা কিন্তু একবারে ক্লিয়ার কাট আমাদের এই সার্কুলার মধ্যে বলা আছে। সো ইট হ্যাজ টু বি আ নিউ ওয়ান, সামথিং লাইক দিস। হ্যাঁ, রাইট। তাহলে একটা আনসার পেলাম। সো বেসিক্যালি আর কি কি ডকুমেন্টেশন যদি সোল ট্রেডার হয়, তার যদি ফর এক্সাম্পল কতদিনের পুরনো সোল লাইসেন্স হলে আর কি বেটার, বা এরকম কোনো টাইমলাইন আছে কিনা? মেইনলি হচ্ছে কি ব্যাংকগুলো রিকোয়ারমেন্ট থাকে 2 থেকে 3 বছরের একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এইটা বেসিক্যালি আমি যেটা বললাম স্টার্টআপ ফাইন্যান্সিং এর জন্য মডেল যেটা, ওটা আসলে এসএমই ফাইন্যান্সিং এর যে মডেল আছে ওইটার ভিতরেই এখনো এক্সিস্ট করতেছে। সো আমি যদি ব্র্যাক ব্যাংকে দেখি, অথবা সিটি ব্যাংকে দেখি, অথবা যে কোনো জায়গায় আমরা দেখি, সেখানে কিন্তু স্টার্টআপ ফাইন্যান্সিং আলাদা করে কোনো উইং কিন্তু নাই, এগুলো কিন্তু এসএমই থেকে ডিল করা হয়। সো ওরা আসলে ট্রেডিশনালি এসএমই বিজনেসের যে মডেলটা, যে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ওর 1 বছরের
সেলসটা লাগবে, ওর ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, ওর 1 বছরের রেভিনিউ কি হয়েছে, সেখান থেকে ওর ডেট পেমেন্ট করার ক্যাপাসিটি কত টাকা হয়েছে, এই জিনিসগুলি আসলে মেইনলি দেখা হয় আর কি। মেনলি দেখা হবে। তাহলে এখানে কিন্তু 3টা ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে বলছে আর্লি স্টেজ, হ্যাঁ, বা যেটাকে বললাম আমি প্রি সিড আর সিড বললাম, তারপরে right. মধ্যম পর্যায়ে, বৃহৎ পর্যায়ে 3টা। সো আর প্রাথমিক পর্যায়েটা বলা হয়েছে 2 বছরের নিচে এক্সপিরিয়েন্স হবে নিবন্ধনের তারিখ হতে। ঠিক আছে, হ্যাঁ, প্রতিষ্ঠান নিবন্ধনের তারিখ হতে 2 বছরের কম রাইট। কার্যকাল, তাই না? হ্যাঁ, এটার মানে আসলে কি তাহলে 0 to 2 years নাকি? 0 to 2 years বলতে আসলে আইডিয়া স্টেজে তো ব্যাংক গুলো দিতে চায় না, মানে আইডিয়া তো হুম, আসলে হুম, নর্মালি গ্র্যান্ড টেন্ড গিয়ে দিলে অথবা বুটস্ট্র্যাপিং করে এটা হয় আর কি। হুম, যখন এটা সিডে যায় তখনই আসলে ব্যাংক গুলো হয়তো কিছুটা ফান্ডিং, তার মানে ব্যাংক আসলে যখনই লোন দিতে যাবে ও দেখবে যে লাস্ট 1 ইয়ারে আমরা রেভিনিউ জেনারেট করতে পেরেছি কিনা। দ্যাটস হুম, দা মেজর, That's আমি মনে করি যে জিনিস। আর এটা হচ্ছে কি, এবার কিন্তু 12 বছরের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে আর কি। তার মানে আজকে যদি কোনো কোম্পানি রেজিস্টার্ড হয়, up to 12 years পর্যন্ত we can avail the loan আর কি, as a starter. ওকে, ফাইন। মানে দ্যাট সে 2 থেকে 8 কোটি টাকার একটা রেঞ্জ বলা হয়েছে। সো হ্যাঁ, 8 কোটি, হ্যাঁ, আচ্ছা 6 থেকে 12 বছরের মধ্যে গেলে, সো ব্যাংক উইল কিপ ফাইন্যান্সিং যদি ওরা সাকসেসফুলি পে ব্যাক করতে পারে ইন দিস 4% এর মধ্যে, তাই তো? রাইট। ভেরি অপরচুনিটি। আচ্ছা, এবং তারপরে আরেকটা জিনিসও বলা আছে যে এর পরেও যদি ব্যাংক ফাইন্যান্সিং করতে চায় ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ বেসিসে, তাহলে কিন্তু ওরা ব্যাংকের যে নর্মাল রেট থাকবে ওই টাইম ফ্রেমটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু চাইলে ব্যাংক নিজের যে লেন্ডিং রেট থাকবে সেই রেটও লোন দিতে পারবে। ওকে, কুল। সো দ্যাট মিন সামওয়ান হ্যাজ আস্কড দ্যাট যে 1 কোটি টাকা লোন চাইলে আসলে কত টাকা তার মান্থলি রেভিনিউ দেখানো দরকার বা থাকতে হবে আর কি। হ্যাঁ, 1 crore। হুম, মেইনলি আমি যদি অ্যাজ এ থাম রুল বলি, খুব ডিটেলসে যদি না যাই, 1.5 to 1.75 ডেট সার্ভিস কাভারেজ রেশিওটা লাগে। সো ডেট সার্ভিস কাভারেজ রেশিওটা ক্যালকুলেশন করা হয় আপনার নেট প্রফিট যেটা থাকবে তার এগেইনস্ট আপনার মান্থলি যে অব্লিগেশনটা থাকবে সেটা যদি আমরা ভাগ করি, তাহলে আসলে এটা যদি 1.5 to 1.75, 1.75ই মেজরিটি জায়গায় প্র্যাকটিস করা হয়, বাট কিছু কিছু জায়গায় যদি খুবই আহ ভালো আইডিয়া হয় তত 1.5 পর্যন্ত ব্যাংকগুলো কোশন নেয়। তাহলে আমি একটু ওনাকে সোজা করে বুঝাই। সো ইউ হ্যাভ সো ডেট সার্ভিস কভারেজ অনেক বুঝেন। আমি যদি বলি 1 কোটি টাকার লোন যদি আপনি নেন, তাহলে আপনার আসলে যেহেতু 4% রেট ধরেন 1 কোটি টাকা ফেরত দিতে হবে অলমোস্ট, খুব কম একটা রিটার্ন আর কি 4% রেটে। সো আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, মানে 3 বছরে 3, 30, 33, ঠিক আছে, বা 34 লাখ টাকা করে প্রতি বছর আপনাকে পে ব্যাক করতে হবে। সো 34 থেকে 35 লাখ টাকা, দ্যাট মিন 12 মাসে আপনার 3 × 36 লাখ টাকা। সো আপনি 3 লাখ টাকা আপনার প্রফিট তো থাকতেই হবে, প্লাস মানে আই গেস 6-7 লাখ টাকার মতো প্রফিট দেখাইতে হবে, রেভিনিউ না, তাই না? রাইট। হ্যাঁ, 6-7 লাখ টাকার মতো প্রফিট থাকলে আপনি খুব আরামসে আপনি আসলে ইউ ক্যান শো আই ক্যান গেট 1 crore টাকা লোন। বাট 6-7 লাখ টাকা না থাকলে আপনি 60,000 টাকা থাকলে আপনি 10 লাখ পাবেন। সো দিস ইজ অ্যাডজাস্টমেন্টটা ওইটা আর কি আপনার। সো আপনি যত টাকা আপনার রেভিনিউ প্লাস প্রফিট সেটার উপর অ্যাডজাস্ট করে ইউ ক্যান হ্যাভ এ লোন আপ টু 2 crore টাকা। সো আমার মনে হয় বুঝতে পারছেন এটা। ইয়ে ভাই করছেন। ওকে, ভেরি গুড আনসার্ড, কোশ্চেন আনসার্ড। তাহলে আমি যেতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল শামীম, কোনো একটা বিজনেস অনেকদিন আগে থেকে করছে, কিন্তু ওদের যেটা হচ্ছে ওরা তো স্টার্ট আপ করে, ওরা আসলে দেখা যায় যে ওরা আসলে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করে টাকা পয়সা কামায় কিছু, এটা হয়। সো এখন যদি এরকম হয় যে সে তার পার্সোনাল বা বিকাশ অ্যাকাউন্টে বিজনেস রেভিনিউ আছে, আবার সে 6 মাসের একটা তার ট্রেড লাইসেন্স আছে এখন হাতে, 6 মান্থসের ট্রেড লাইসেন্স এগেন্সে ব্যাংক অ্যাকাউন্টে তার যথেষ্ট লেনদেন আছে, সেটাও তো এলিজিবল। এলিজিবল, সেটা এলিজিবল, সেটা এলিজিবল। আচ্ছা, ফাইন। সোল ট্রেডার নিয়ে আমি কোশ্চেন সবাইকে ওপেন করবো। আমার কোশ্চেন সবাই জানেন, আমাদের ফরম্যাটটা ছিল ফার্স্টে আই হ্যাড লেট শামিম টু টক ফর কাপল অফ মিনিটস, মানে 15-20 মিনিট ও একটা ব্রিফ দিয়েছে আমাদেরকে। সো আই উইল বি হ্যাভিং অল দ্য কোশ্চেন্স। আপনাদের পক্ষ থেকে অনেক কোশ্চেন পেয়েছি, সেটা নিয়ে একটা চ্যাট করছি আমরা। সেই চ্যাটিংটা শেষ হলে আই উইল লেট ইউ আস্ক ইউর কোশ্চেন ডিরেক্টলি। সো আপনার হ্যান্ড রেজ করে রেখেছেন যারা, হ্যান্ড রেজ করেন, আর আপনার যদি চ্যাট বক্সে কোশ্চেন করে রাখতে পারেন, কোশ্চেন করতে পারেন, নো প্রবলেম। সো শামিম, নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার যে আমাদের এখানে একটা স্টার্টআপ, ওরা হচ্ছে ট্রেড লাইসেন্স পার্টনারশিপ। আই থিঙ্ক দে হ্যাভ ভেরি গুড রেভিনিউ। আমি ওদের ব্যাংক স্টেটমেন্ট দেখেছি, ওদের সবকিছু দেখেছি। সো ওদের রেভিনিউ খুব ভালো। সে দে ওয়েন্ট টু এ কমার্শিয়াল ব্যাংক। ওদেরকে বললো যে দেখেন এখন আর নতুন সার্কুলার আসছে, সো বাংলাদেশ ব্যাংক একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম খুলবে, তারপরে আপনারা সিদ্ধান্ত নিব যে আপনার
আহ, আপনারটা কি হবে? তো তারা আসলে রিফাইন্যান্সিং এরটাকে স্কিপ করে দিছে, স্কিপ করে বলছে নতুন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড খুলবে। তো আমি যাচ্ছি, আই এম গোয়িং ফর দ্যাট। তাহলে আমি যেটা রিফাইন্যান্সিং থেকে চলে যাচ্ছি যে ইকুইটি ফান্ড, সামওয়ান হ্যাজ আস্কড কোশ্চেন যে ইকুইটি ফান্ডিংটা কেমন আসতে পারে। সো এখন ওই একটা কোশ্চেনের মাধ্যমে আমি এটা বললাম জিনিসটা। সো হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি? সো এটাকে আসলে ওই ব্যাংকটা আসলে না, ওইটা আসলে একটু রাইটলি না। যেটা হচ্ছে কি আমার মনে হয় যে সার্কুলারে দুইটা জিনিস আলাদা করে বলা হয়েছে, একটা হচ্ছে কি লোন, একটা হচ্ছে কি ইকুইটি। সো ইকুইটির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলেছে যে এখন আর ব্যাংক থেকে ইকুইটিতে ফান্ডিং করার দরকার নাই, যেহেতু 2021 সাল থেকে যে নেট প্রফিটের 1% করে জমা হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক পুল করে নিয়ে যাবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে, হুইচ ইজ অ্যারাউন্ড 700 crore, যেটা আমি বললাম শুরুতে। সো ওইটার থেকে বাংলাদেশ ব্যাংক যে নতুন কোম্পানিটা করবে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, সেইটার থেকে ইকুইটি ফান্ডিংটা হবে। আর ব্যাংকগুলো তার নিজস্ব ফান্ড থেকে স্টার্ট আপ লোনটা দিয়ে যাবে, সেই লোনের এগেনস্টে বাংলাদেশ ব্যাংকে রিফাইন্যান্সিং ক্লেম করবে, যেটা রেট হচ্ছে 4%, এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে দিবে 0.5%, যেক্ষেত্রে ব্যাংকে 3.5%-এর মতো একটা স্প্রেড থাকবে। ওকে শ্যাম, একটু ফেসটা মনে হয় একটু নিচে চলে গেছে, ইফ ইউ ক্যান পুট দ্য ক্যামেরা একটু একটু এটা ঠিক আছে, একটু পরে এটা স্যার, এটা ঠিক আছে, লুকিং গুড, লুকিং গুড, ওকে ফাইন। সো এখন যেটা হচ্ছে গিয়ে সো আই স্ট্রেট কাট গো টু আমার আমার ট্রেড লাইসেন্স নিয়ে কোশ্চেন শেষ হয়েছে। সো আপনারা যদি আমার কাছ থেকে পরে জানতে চান, আই ক্যান হ্যাভ ইউ গিভ ইউ গুড অ্যান্সার্স রিগার্ডিং যাদের ট্রেড লাইসেন্স নিয়ে বা কোম্পানি কোম্পানি আছে তারাও যদি অ্যাপ্লাই করতে চান ওই যে 4% রেটের যে লোনটাতে, সেটা নিয়ে উই ক্যান হেল্প লেটার অন। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি হচ্ছে কি ইকুইটি ফাইন্যান্সিং এর যে পার্টটা। একটু যাওয়ার আগে জাস্ট আরেকটু হেডস আপ দিয়ে রাখি, আমরা অলরেডি আরেকটা কাজ যেটা করছি, আমরা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে গভর্নমেন্টের কাছে একটা সাপোর্ট চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এসএমই দের জন্য বা স্টার্টআপ যারা আছে, স্টার্টআপ তো সর্ট অফ আসলে এসএমই ডেফিনেশনের মধ্যেই পড়ে যাবে। সো সেখানে যদি আমরা বলি আমরা একটা ওয়ান স্টপ সলিউশনের জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে লাইক একজন উদ্যোক্তা তো আসলে সোল প্রোপ্রাইটারশিপে একজন মানুষ। এখন ওকে যদি একটা ব্যাংকে লোন নিতে হয়, তাহলে ওকে ট্রেড লাইসেন্স লাগবে, ওকে টিন সার্টিফিকেট লাগবে, ওকে ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে। সো দেয়ার আর সো মেনি থিংস ডকুমেন্টেশনে যে জিনিসগুলো আছে, ওকে একবার এনবিআর এ যেতে হবে, আবার হচ্ছে গিয়ে ওকে ট্রেড লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশনে যাইতে হবে। সো ওই জায়গাটাতে আমরা একটা সেন্ট্রাল রিপোজিটরি সিস্টেমের কথা বলছি, যেখানে হচ্ছে গিয়ে ও এনআইডির সাথে লিঙ্ক করে ও ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং বিনের যে নাম্বার গুলো আছে এগুলো যাতে এক জায়গা থেকে পাওয়া যায়। সো এটা নিয়ে কিছুটা কাজ হচ্ছে। ওকে, কাকে রেসপন্সিবিলিটি দেওয়া হবে সেটা এখনো আসলে ডিসাইডেড না। এটা আসলে যেহেতু বাংলাদেশে যেটা হচ্ছে কি আসলে ইকোসিস্টেমটা ইজ এ বিট ডিফারেন্ট, লাইক ট্রেড লাইসেন্সের জন্য রেসপন্সিবল হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এনবিআর হচ্ছে কি আবার আরেকটা মন্ত্রণালয়ের আন্ডারে। সো এই জিনিসগুলো ব্যাট আবার আরেক জায়গায় কাস্টমস এর মধ্যে। সো সবকিছু মিলা যেটা হয় যে সবাইকে এক জায়গার ভিতরে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট, বাট এখন বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে অ্যাক্টিভলি কাজ করছে, বিডাও কাজ করতেছে এটার সাথে। সো আমাদের ওই কমিটিতে বিডারও একজন মেম্বার আছেন, সো এসএমই ফাউন্ডেশনেরও মেম্বার আছেন, ওনারাও চিন্তা করছেন যে আসলে এটা ওয়ান স্টপ কাকে দেওয়া যায়। মেবি হয়তো ফাইনালি আমরা এসএমই ফাউন্ডেশনকে দিয়েও পাইলটিং করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে আমাদেরই একটা প্রপোজাল ছিল, সেটা অলরেডি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সেটা ইমপ্লিমেন্টেশন করেছিল। ট্রেড লাইসেন্সের মেয়াদটা আগে 1 বছর হইতো, তার মানে প্রতি বছরে আমাকে একবার করে ঝামেলা হইতে হইতো। তো এখন কিন্তু ট্রেড লাইসেন্সের মেয়াদ 5 বছর করা হয়েছে অনেক জায়গাতে। সো যদিও এটা অ্যাক্রস বাংলাদেশে এখনো হয় নাই, বাট উই আর হোপফুল যে যদি ওয়ান স্টপ সলিউশন হইতে দেরিও হয়, ট্রেড লাইসেন্সের মেয়াদটা অ্যাক্রস বাংলাদেশ 5 ইয়ার্স হয়ে যাবে। খুবই ভালো হতো, এটা খুবই ভালো হতো। এটা যে কি প্রেশার, একটা পেইনফুল জিনিস, এটা আমি মারাত্মক পেইনফুল। আমি নিজে ব্যবসায়ী হিসেবে জানি, প্লাস এই আমার চারপাশে ব্যবসায়ী, ট্রেড লাইসেন্সের যে প্যারা। যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে কি আমাকে আরেকটা কোশ্চেন করছে তানভীর মোশাররফ, হি ইজ ফ্রম ফিনগার্ড, ওরা একটা আমাদের কমপ্লায়েন্স পার্টনার আর কি। সো ওনার কোশ্চেনটা হচ্ছে কি এই লোনটা কি যে রিফাইন্যান্সিং এর 4%, এটা কি সব ব্যাংকই দিবে নাকি স্পেসিফিক কিছু ব্যাংক আছে? এইটা হচ্ছে কি আসলে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং গুলো যদি কোনো ব্যাংক অ্যাভেল করতে চায়, তাকে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্ট করতে হয়। সো পার্টিসিপেটরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে, পিএফআই। সো যেই ব্যাংকগুলো পিএফআই হবে তারাই শুধুমাত্র এই রিফাইন্যান্সিংটা ক্লেম করতে পারবে বাংলাদেশ ব্যাংক থেকে। সো নর্মালি এই জায়গাটাতে আমরা দেখি সবসময় 20-25টা ব্যাংক সবসময় ইন্টারেস্টেড থাকে। সো বাকি ব্যাংকগুলো আসলে পিএফআই হতে চায় না অনেকেই। এই মুহূর্তে টপ কোনগুলো স্টার্টআপে আছে, মানে এই পিএফ এর পার্ট আছে? পিএফআই পার্টে আসলে ব্র্যাক ব্যাংক আছে, আইডিএলসি, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, সবাই আসলে এখানে
তবে আমি যেটা আবারও বলি যে যে ম্যান্ডেটরি রুলস যেটা ছিল 3টা করে স্টার্টআপ দিতে হবে, সো ব্যাংকগুলো আসলে বছরে ওই 3টা স্টার্টআপ কিভাবে ফান্ডিং করবে ওই জায়গার ভেতরেই আসলে ওদের অ্যাক্টিভিটিটা থাকতো। এইটাকে আসলে পিওরলি যদি বিজনেস হিসেবে দেখতে আমাদের বোধ হয় আরেকটু নিজেদেরকে গোছায় নিতে হবে আর কি। 3টা করে স্টার্ট আপ আমাদের এখানে তো 300টা আছে অলরেডি, সো 3টা করে কিন্তু এটা কি হলো, টার্গেটই হলো না। ওকে, ঠিক আছে। এটা কি এখনো মানে নাম্বার অফ, মানে কারণ অলরেডি আমাদের উই হ্যাড নাম্বার অফ ফাউন্ডার যারা এই লোনটা পাইছে, আমাদের বেশ কয়েকজন ফাউন্ডার, 3জন অ্যাটলিস্ট পাইছে আর কি, আই নো দ্যাট। তো এই 3জনই কি শেষ হয়ে গেল, আর কেউ পাবে না ওই ব্যাংক থেকে? না, এটা হচ্ছে মিনিমাম, এটা বাংলাদেশ ব্যাংক বলেছে আসলে মিনিমাম। ওকে, লোয়েস্ট টার্গেট, লোয়েস্ট পসিবল টার্গেট, লোয়েস্ট টার্গেট। লোয়েস্ট টার্গেট। সেম থিং যেমন উইমেন এন্টারপ্রেনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলেছে যে প্রত্যেক ব্রাঞ্চে নারী উদ্যোক্তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদের মধ্যে থেকে মিনিমাম একজনকে হইলেও ওদেরকে লোন দিতে হবে, মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে, মানে ও আগে লোন পায় নাই, ওকে ট্রেন করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে নিয়ে আসতে হবে। ওকে, গ্রেট গ্রেট। সো আমাদের 1000-এর মধ্যে 30% কিন্তু ফিমেল ফাউন্ডার। এটা আমরা আমাদেরকে ফোর্স করছে আর কি, মানে উই হ্যাড টু ডু দ্যাট। আমাদের প্রজেক্টের ম্যান্ডেটে ছিল যে আমরা 30% এর মতো ফিমেল ফাউন্ডার রাখবো, সো তাদের জন্য একটা গুড নিউজ আসলে এটা। আচ্ছা, আর দুইটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকগুলো অর্গানাইজেশন আছে যেগুলো আসলে একটু সোশ্যাল পার্টে পড়ে আর কি, সোশ্যাল স্টার্টআপ যেগুলো আর কি। তো ওগুলা কি এটার মধ্যে পড়বে, মানে সোশ্যাল স্টার্টআপ? ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে যে আসলে সোশ্যাল স্টার্টআপ যদি সোশ্যাল বিজনেস প্রফিটেবল ভেঞ্চার হয় তাহলে হয়তো এটার মধ্যে ফেলা যাবে, আদারওয়াইজ ইনিশিয়ালি ফিনটেক, এগ্রিটেক বা ডিপটেক যেগুলো আসছে সেগুলোতেই আসলে ব্যাংকগুলো ফোকাস করছে আর কি। নর্মাল টাইমলাইন কত এটা প্রসেসিংটা লংটা দেয়ার? বাংলাদেশে আমি যদি বলি যে একটা এসএমই লোন প্রসেস করতে ইট টেকস অ্যারাউন্ড 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে মোস্ট অফ দ্য কেসে আর কি। ওকে, সো কর্পোরেটরা খুলতে পারবে না, কিন্তু এনজিওরা কি বিজনেস খুলে করতে পারবে স্টার্টআপ? মানে না, বড় গ্রুপের আন্ডারে আসলে কেউই করতে পারবে পারা যাবে না। আচ্ছা, বুঝতে পারছি। কোন কোশ্চেনটা? আচ্ছা, তাহলে একটু তাহলে আমি চাই এটা পরে, অনেকেই হ্যান্ড রেজ করছে, আই লাইক টু আস্ক দ্য কোশ্চেন, সময় আছে আমাদের। আমার ফাইনাল হচ্ছে কি, এই যে ইকুইটি যেটা আসলো, যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মটা, আমার কোশ্চেন আছে এটা কবে খোলা হবে, এটা কোন টাইমলাইন আছে? এইটার টাইমলাইন এক্স্যাক্টলি ফিক্স করা হয় নাই, বাট আমরা এই সার্কুলারের পরেও উই হ্যাড এ মিটিং লাস্ট মান্থেই আমাদের, সেখানে আমরা মোটামুটি কিছু রেজুলেশন নিয়েছি, সবগুলো হয়তো আমি এখন বলতে পারছি না, বাট আমরা খুব সহসাই প্রথম কাজ হচ্ছে আমরা একটা কোম্পানি ফর্ম করে ফেলবো। ওকে, কুল। গ্রেট। সো মেবি বাই দিস ইয়ারের মধ্যেই কোম্পানিটা ফরমেশনের কাজটা শেষ হয়ে যাবে এই বছরের মধ্যে। আচ্ছা, এই বছর। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তো এক্স্যাক্টলি সেম কাজ করার জন্যই হয়েছিল, এটা এখন আবার নতুন আরেকটা মানে কি হইলো কেন, এরকম হইলো কেন আসলে? আসলে যেটা হয়েছে কি দুইটার মডালিটি যদি বলি তাহলে হয়তো একই জিনিসই, কিন্তু স্টার্টআপ বাংলাদেশের যে ফান্ডের সোর্স সেটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে আসছে অ্যাজ এ লোন হিসেবে। বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট কোথা থেকে লোন নিয়ে দেন হচ্ছে গিয়ে স্টার্টআপ বাংলাদেশকে 100 কোটি টাকার মধ্যে লোন দিয়েছিল আর কি। আর এই ফান্ড যেটা এখন চিন্তা করা হচ্ছে এটা কিন্তু ব্যাংকের একটা ফান্ড, তার মানে বাংলাদেশে যে 60-65টা ব্যাংক আছে তাদের যে 1% করে নেট প্রফিট জমা হয়েছে সেটাকে পুল করলে 700-750 কোটি টাকা হবে, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে এই ফার্মটা যাত্রা শুরু হবে এবং ব্যাংকগুলোতে এখানে ওনারশিপ থাকবে ওদের কন্ট্রিবিউশন অনুসারে। ওকে, গ্রেট। সো বিফোর আই ফরগেট দিস, আমি একটু বলে রাখি যে when this venture capital firm is যখন খোলা হয় তখন একটু প্লিজ আমাদের কথা মনে রাখো যে we are one of the best accelerator, ঠিক আছে? আমরা আসলে we can give you the right investment। মানে একটা প্রবলেম যেটা হয়েছে, আমি ফ্র্যাঙ্কলি, যদি এটা ওপেন is being recorded and people are listening, যেটা হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশে যে ফান্ডিং গুলা গেছে বিভিন্ন স্টার্টআপে, বারবার ফান্ডিং গুলা গেছে, সেগুলো আসলে তো মেরিট অনুযায়ী যায় নাই, ওগুলা গেছে হচ্ছে গিয়ে মাল্টিপল আদার রিজন ছিল। অ্যান্ড অলসো পুরনো ইনভেস্টর যারা ছিল তাদের টাকা বাঁচাইতে হইলে নতুন ফান্ড দিতেই হবে। সো একটা স্টার্টআপ ডাই করুক, তারা চায় নাই, জোর করে এটাকে বাঁচায় রাখছে, সো ইট হ্যাজ বিকাম কমপ্লিটলি আউট অফ প্রফিটেবিলিটি। সো এত টাকা ইনভেস্ট করা হয়েছে যে এটা আসলে তার পে ব্যাক পিরিয়ড কবে পাবে কোনো গ্যারান্টি নাই। সো আমরা বেসিক্যালি এক্সিডেন্ট বাংলাদেশ উই প্র্যাকটিস দ্যাট, যে 10 লাখে যাতে 100 কোটি টাকার ব্যবসা বানানো যায়, এরকম একটা ফোকাস থাকি আমরা সবসময়। উই ট্রাই টু ফাইন্ড আউট বিজনেস মডেল যেটার মধ্যে আসলে এইরকম স্কেলেবিলিটি আছে এবং ওটার ভিতরে আবার রিস্কের পরিমাণও কম, যে এটা একদমই বসে যাবে না
এবং এটা আসলে তার যে মিনিমাম লায়াবিলিটি সেটা পে অফ করতে পারবে। সো সেইভাবে বিজনেস মডেলটা আর কি বানাই আমরা অ্যাসিমির উপর একটা স্টার্টআপ বিল্ড আপ করার চেষ্টা করি। সো এটা হচ্ছে কমপ্লিটলি রাইট। সো ওয়েন as you are মেম্বার অফ দ্য কমিটি, আমাদের সবার পক্ষ থেকে তোমাকে রিকোয়েস্ট থাকলো যে তুমি যদি পারো মানে এক্সএডি বাংলাদেশের মতো কোনো প্রোগ্রামকে পার্ট অফ দিস, অরেঞ্জ কর্নারও আছে, সো দে শুড বি পার্ট অফ দিস ভিসি ফার্ম, ওকে, যাতে আমরা স্টার্টআপ সাপ্লাই দিব আর কি। ওকে, না না, অবশ্যই। আমি জাস্ট একটু যদি বলি যে আমি 2008 সাল থেকে বাংলাদেশ ব্যাংকের সাথে এসএমই নিয়ে কাজ করি। আই থিঙ্ক এখন যে টিমটা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম এসএমই তে যেটা আছে। দে আর ভেরি কেপেবল এবং ওদের ভিতরে ইনোভেটিভ কাজ করার আসলে প্রচন্ড পরিমাণ আগ্রহ আছে। এবং বাংলাদেশ ব্যাংক এই প্রথম এসএমই তে একটা ইনোভেটিভ সেল করেছে। এসএমই এসপিটি যে ডিপার্টমেন্টটা আছে তার আন্ডারে একটা ইনোভেশন সেল করেছে। সেখানে ব্যাংকগুলো যদি কোনো আইডিয়া থাকে যে এসএমই লেন্ডিং কিভাবে বাড়ানো যাবে বা স্টার্টআপে কিভাবে করা যাবে, সো দে আর ভেরি ওপেন, যখন ইচ্ছা ওদেরকে রিচ করা যায়। সো লাস্ট উইকে আমি ওদের একটা কথা বলছিলাম, একটা ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে, সেটা হয়তো আমরা এখন বলতে পারছি না, পরে হয়তো কোনো এক সময় শেয়ার করবো। সো এখন যেটা হচ্ছে গিয়ে ওরা কিন্তু আসলে ভেরি কিন যে স্টার্টআপে যে এসএমই গুলো আসবে নেম লেন্ডিং যাতে না হয়। ওরা আসলে কোয়ালিটিটার উপরেই আসলে মেইন ফোকাসটা থাকবে। আর যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি হবে বাংলাদেশ ব্যাংকের এসএমই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, আই ডোন্ট থিঙ্ক যে আগে যদি কোনো কিছু হয়েও থাকে সেটার মতো কিছু হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যেহেতু খোলা হয় না এখনো, বেশি প্রশ্ন করার সুযোগ নাই, বাট তবুও আমি বলবো যে ইকুইটি কতটুকু পর্যন্ত থ্রেশহোল্ড আছে আর কি, মানে কত পার্সেন্ট বা কিভাবে, এটা কি নেগোশিয়েটেড হবে নাকি কোনো একটা স্পেসিফিক রেট সেট করা আছে? আরেকবার যদি একটু বুঝি। ওরা যখন মানে এই নতুন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মটা যখন ইনভেস্ট করবে, নর্মালি যেটা হয় যে ভিসিরা তো নেগোশিয়েট করে, কারোর সাথে 5% নেয়, 1 কোটি দিয়ে কারো কাছে 5%, কারো কাছে 1 কোটি দিয়ে 1% নেয়। সো এটা কি কোনো নেগোসিয়েশনের উপর বেস করে হবে নাকি ওইটা একটা স্পেসিফিক রেট সেট করা আছে, না আমরা 1 কোটি দিলে 10%, 2 কোটি দিলে 20%? না, ওইটা আসলে এখনো মডেল গুলো তো ওয়ার্কআউট করা হয়নি, বাট অফকোর্স যেহেতু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস উইং, ওইখানে যে সিও থাকবে উইল হ্যাভ দ্য টার্গেটস যে যাতে ব্যাংকের এই ফান্ডটা, এটা তো আসলে ব্যাংকের ফান্ড, ব্যাংকের ফান্ড মানে হচ্ছে এটা কি আসলে যেহেতু নেট প্রফিটের অংশ শেয়ার হোল্ডারদের একটা এখানে ইয়ে আছে। তো সেই হিসেবে আসলে ও চেষ্টা করবে আসলে বেস্ট ডিলটাই করার জন্য। তো কোনো থ্রেশহোল্ড ওইভাবে করে সেট করা হয়তো হবে না, করা হয় না, মানে করলে মানে ফিউচারে করা হবে। সো এখন আমার বড় আলোচনা করার কিছু নাই রাইট নাও। সো আই হোপ সবাই মোটামুটি বুঝতে পারছেন। সো আই এম ওপেনিং ফ্লোর ফর কোয়েশ্চেন। সো অনেকে হাত তুলে রাখছেন, যারা যারা কমেন্টে কোয়েশ্চেন করছেন আমি তাদেরকে অ্যান্সার করার চেষ্টা করছি। একটা কমেন্টের অ্যান্সার আমি দিব, সেটা হচ্ছে মাহবুব ভাইয়ের। হি ইজ ফ্রম পলকাফ্লেক্স, ইটস ভেরি গুড বিজনেস। ইউ সেড দ্যাট যে মানে 7 লক্ষ টাকা যারা মাসে লাভ করে, তাই না, তো তারা রেভিনিউ নিশ্চিতভাবে 30 থেকে 50 লাখের আশেপাশে মাসে। হ্যাঁ, এটা আসলে এসএমই রেভিনিউ, মানে 30 লাখে 7 লাখ লাভ করে এসএমই। স্টার্টআপ কিন্তু 30 লাখে 30 লাখ লাভ করা উচিত নর্মালি। স্টার্টআপ বলতে আসলে উই কল দিস ওয়ান যে হ্যাঁ ইউ আর সেলিং সামথিং যেটা 10 টাকা, সেটা আপনি 30 টাকায় বিক্রি করতেছেন। ওকে, এটা হচ্ছে নর্মালি স্টার্টআপের কয়েকটা। এটা কিন্তু যে শুধু স্কেলেবিলিটি আপনার, আর হচ্ছে আপনার যে ডিসরাপশন আর ইনোভেশন না, আর একটা বড় জিনিস কিন্তু স্টার্টআপের সাথে হাই মার্জিন। সো দে সেল সামথিং যেটার মার্জিন আসলে অনেক বেশি হয়। সো আমি যদি এখন একটা একটা সিম্পল একটা ডিজিটাল সার্ভিস দেই, যেটা আসলে আমার কাছে খরচ হচ্ছে 25 টাকা, আই চার্জ লাইক 250 টাকা, 300 টাকা, কারণ এটা কাস্টমার বুঝে না, বিকজ দিস ইজ দ্য ইনোভেশন, এটা প্রাইস ইনোভেশন। সো এটা ট্রু যে 7 লাখ টাকা প্রফিট বা একটা কোম্পানি বছরে 6 কোটি টাকা রেভিনিউ করে, তো কিন্তু সমস্যা হচ্ছে 6 কোটি টাকা রেভিনিউ করার পরে কিন্তু অনেক কোম্পানি আসলে ক্যাশ ফ্লো ক্রাইসিসে থাকে। সো ওই জন্য আসলে ইট ক্যান বি ভেরি গুড ফান্ড। 1 কোটি টাকা হাতে যদি 4% থাকে কারো, তাহলে ধরেন এটা আসলে তার জন্য একটা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কাজ করে। সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাংলাদেশের সিনারিও খুবই, আমরা তো গরিব দেশ ভাই, সো বললেই তো হলো না, আমরা তো আর আমেরিকার সিলিকন ভ্যালির মতো এই লাক্সারিটা নাই। আমি যে তোমাকে $1 মিলিয়ন দিয়ে দিলাম, তুমি তারপর তোমার চেহারা ভুলে গেলাম, আমিও ভুলে গেলাম যে তোমার $1 মিলিয়ন দিছি। সো দ্যাট হ্যাপেন্স ইন সিলিকন ভ্যালি। এটা বাংলাদেশে আসলে 1 লাখ টাকা দিলেও মানুষের সারা জীবন মনে থাকে আমি 1 লাখ টাকা দিছি, এটা তুলতে হবে আমাকে। ব্যাংকগুলার সিচুয়েশন হচ্ছে এইটা আর কি। আচ্ছা, নেক্সট আমি আই উইল বি গিভিং ইমরান ভাই, ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড এট দ্য বিগিনিং, সো আপনি কুইকলি আপনার কোশ্চেনটা করবেন কাইন্ডলি। ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ওই যে বায়োনিক অরবিট থেকে বলছিলাম আর কি। আচ্ছা, ইমরান ভাই কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ তো ভাই ভালো।
ভাই অ্যাকচুয়ালি আমরা ওই যে একটা পেট কেয়ার নিয়ে আইডিয়া নিয়ে কাজ করতেছিলাম। তো মানে আমাদের কি কোনো সুযোগ আছে কিনা আইডিয়া থেকে প্রিসিড স্টেজে যাওয়ার জন্য আর কি, লোন আইডিয়াতে টোনের ব্যবস্থা অথবা? আইডিয়ার ফান্ডিং নাই, জাস্ট ইজ ক্লিয়ার, বলা হয়েছে কিছুক্ষণ আগে। সো ইউ হ্যাভ টু আপনার আইডিয়াকে রেভিনিউতে টার্ন করতে আপনাকে, এটা আমরা বারবার এই জন্যই বলি ভাই, আইডিয়াকে জি ভাই। পয়সা পর্যন্ত নিয়ে যেতে হবে। সো গতকাল আমাদের একটা ফুল ডে ওয়ার্কশপ হয়েছিল, রোড টু রেভিনিউ, তোমার আইডিয়াকে কিভাবে তুমি প্রথম পয়সা কামাইতে পারো। সো আপনি যদি ব্যাংক স্টেটমেন্টে 10,000 টাকা করেও দেখাইতে পারেন প্রতি মাসে, আপনি একটা লোনের জন্য এলিজিবল, সেটা হোক 1 লাখ টাকা 2 লাখ টাকা, আপনি নিতে পারবেন। সো আনটিল আনলেস ইউ আর মেকিং রেভিনিউ আপকামিং, প্লিজ ইফ ইউ ক্যান ইনপুট। সো ওয়াই আইডিয়া ইজ নট বিং ফান্ডেড, কেন উনি বলছে ওনার একটা আইডিয়া আছে, আইডিয়াটা খুব সুন্দর, ওরা হচ্ছে পেট কেয়ার, মানে যারা আপনার অটোমেটিক বা ইন্টেলিজেন্ট খাঁচা বানাইছে ওনারা। আচ্ছা, ওইটা জি ভাই। প্রোটোটাইপ আছে ওনাদের হাতে। সো ওইটা উনি ফান্ডিং চাচ্ছে, কিন্তু এটা কি হবে ফান্ডিং? আইডিয়ার জন্য? হ্যাঁ, আইডিয়ার জন্য। এটা তো আইডিয়ার জন্য আসলে আমি যেটা আগেই বলেছি যে রেভিনিউ রিকোয়ারমেন্ট ইজ এ মাস্ট। লাস্ট 1 ইয়ারে দিস বিজনেস হ্যাজ টু মেক সাম রেভিনিউ। ওকে ভাই আমরা কি একটা প্রোটোটাইপ করেছিলাম আর কি, এখন প্রোটোটাইপ থেকে এটাকে প্রোডাক্ট বানানোর জন্য কিছু ফান্ডিং প্রয়োজন আর কি। সেটা ব্যাংক থেকে হবে না, সেটা লোন থেকে হবে না, সেটা আসলে ওই যে আপনাকে ইকুইটি ফান্ডিং খুঁজতে হবে, অ্যাঞ্জেল ইনভেস্টর খুঁজতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আমি আপনার এই ব্যাপারে পরে কথা বলবো, ঠিক আছে? লেটস সি, উই হ্যাভ আদার সোর্সেস অফ ফান্ড, ওটা দেখা যাবে ইনশাআল্লাহ। অমিত, ঠিক আছে ভাই। অমিত ভাই, অমিত দাস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অমিত ভাই বলেন। আমাকে কথা কি শোনা যাচ্ছে? একটু লো বাট শুনতে পাচ্ছি, ইউ ক্যান আস্ক ইওর কোশ্চেন প্লিজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আসলে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি অলরেডি হচ্ছে স্টার্টআপ লোন একটা নিয়েছি 4% এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। তো আমরা হচ্ছে যে ওটাতে এলিজিবল হয়েছিলাম। তো বেসিক্যালি হচ্ছে যে আমি ওটা ট্রাই করছিলাম তখন খুবই অল্প টাকা দিয়ে, কারণ হচ্ছে যে আমি আসলে এলিজিবল কিনা বা ভবিষ্যতে আমার টাকা লাগলে আমি সেটা নিতে পারবো, যে এরকম একটা সোর্স রেডি করার জন্য বেসিক্যালি। তো এখন আসলে আমাদের যেটা দরকার, আমাদের পিএনডি মোটর কোম্পানিতে আমাদের এখন ডিমান্ডটা অনেক হাই। আপনি কত টাকা নিয়েছেন লোন ওটাতে? আমি 1.5 লাখ টাকা নিয়েছিলাম। ওটা ফেরত দিয়েছেন? হ্যাঁ, ওইটা অলরেডি 50% এর উপরে শোধ হয়ে গেছে। এটা কি ইনস্টলমেন্টে পেমেন্ট ব্যাক হচ্ছে? হ্যাঁ, ইনস্টলমেন্টে মান্থলি। আমার মনে হয় শামীম, ইফ আই এক্সপ্লেইন, এটা টপ আপের জন্য ইউ ক্যান অ্যাপ্লাই টু ব্যাংকস। আপনি চাইলে এই লোনটাকে এখন টপ আপ করতে পারেন, যেহেতু আপনার একটা ক্রেডিট হিস্ট্রি তৈরি হয়েছে। সো ব্যাংক উইল বি মোর কমফোর্টেবল টু ফাইন্যান্স। এটা কি অন্য ব্যাংকে করতে পারবে সে? এটা অন্য ব্যাংকও করতে পারে, অন্য ব্যাংকও করতে পারে। আমার একটা কোশ্চেনটা ছিল যে আমি তো সেখানে অলরেডি নিয়েছি, এখন ওই ব্যাংক থেকে যদি আমি মাইগ্রেট করে অন্য কোনো ব্যাংকে যেতে চাই, সেক্ষেত্রে আসলে আমার করণীয় কি, এবং সেক্ষেত্রে আমাকে কি কাগজপত্র সব নতুন করে দিতে হবে, নাকি ওই ব্যাংক থেকে এখানে ট্রান্সফার করা হবে? না, আপনাকে আবার ওই ব্যাংক তো আসলে নিজস্ব অ্যাপেটাইটে চলে। ধরেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আসলে ও দুইটা জিনিস ফলো করে, ওর আরবিআই গাইডলাইন ফলো করে, বাংলাদেশ গাইডলাইন ফলো করে। ওয়ারেস লোকাল ব্যাংকগুলো কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনটা আছে প্লাস ওর ইন্টারনাল ক্রেডিট গাইডলাইন, এই দুইটাকে ও আসলে তো বেসড অন দ্য রিস্ক অ্যাপেটাইট অফ দ্য ব্যাংক ও আসলে নিজের মতো করে অ্যাসেস করবে। সেখানে 1.5 লাখ টাকার জায়গায় আপনার এটা 15 লাখও হয়ে যেতে পারে, 20 লাখও হইতে পারে। আবার যদি ওদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী না পড়ে, সেখানে হয়তো এই লোনটা টেক ওভার নাও হয়। বাট আইডিয়ালি যেহেতু আপনি 1.5 লাখ টাকা নিয়েছেন এবং সাকসেসফুলি পে অফ করছেন, আমার হিসেবে আপনি অন্য ব্যাংক থেকে লোন পাওয়াটা উইল বি। আর আপনার তো ফিজিক্যাল অ্যাসেট আছে, আপনি তো সাইকেল বিক্রি করেন, তাই না? সাইকেল সাইকেল, আপনার তো ইনভেন্টরি থাকে। সো ট্যানজিবল প্রোডাক্টের ক্ষেত্রে ট্রাস্ট বেশি থাকে। আর তো ইজি ব্যাংকের জন্য আর কি। ওকে, আমি তো আপনার সাউন্ড করছে, আপনি একটু আপনার মিউট করে ফেলেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সাউন্ড হচ্ছে কার? একটু হাঁচ পাইন বলা। মুসাব্বির প্লিজ, মুসাব্বির ফ্রম ন্যাপটেক। ন্যাপটেক আসলে গেম বানায়, অনলাইন গেমিং, মানে ভেরি গুড বিজনেস। হ্যাঁ মুসাব্বির প্লিজ, ইওর কোশ্চেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম শামীম ভাই এন্ড আরিফ ভাই। সো আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, পাশাপাশি কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা এসেছে রিসেন্টলি জুলাইতে, সো এটাতে অনেক কিছু ক্লিয়ার করা হয়েছে।
সো এখানে একটা জিনিস সবচেয়ে বড় যে জায়গাটা ব্যাংকগুলো আসলে ধরতেছে সেটা হচ্ছে যে ইনোভেশন, হোয়াটস কল ইনোভেশন। সো ইনোভেশনের জায়গাটায় যখন আমি আমার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি, হয়তো বা ব্যাংকের যে ক্রেডিট ম্যানেজার আছেন অ্যান্ড ব্যাংকের যারা এই লোনগুলো ডিসবার্স করে তারা আসলে এসএমই বা হচ্ছে অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে না, স্টার্ট আপ ব্যাকগ্রাউন্ডের না। সো এক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, ইনোভেশন মানে একটা নতুন প্রোডাক্ট যেটা বাংলাদেশে কোথাও নাই, এই ধরনের কিছু জিনিস আসলে আমাদের কাছ থেকে আশা করা হচ্ছে। সো আমার রিয়েল এক্সপিরিয়েন্স এইটা, এই জায়গাটায় আসলে আমাকে বলা হয়েছে যে নতুন কিছু না তো। সো একটা স্টার্ট আপের ডেফিনিশনটা যদি আমরা ফলো করি, সো স্টার্ট আপের ডেফিনিশনের মধ্যে আমরা এক্সিলারেটর বাংলাদেশে 300 কোম্পানি এলিজিবল আমরা বাংলাদেশ ব্যাংকের লোন পাওয়ার জন্য, বাট এই 300 কোম্পানি লোন পাচ্ছে না। হোয়াটস দ্য রিজন? সো এখানে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে এসএমই গুলোকে যেভাবে ট্রিট করা হয়, স্টার্ট আপ গুলোকেও ওইভাবে ট্রিট করা হচ্ছে এখনো। সো এই জায়গাটা ইনোভেশনের একটা প্রবলেম, যেটা হচ্ছে নতুন প্রোডাক্ট হইতে হবে। সো বিকাশ একটা ইনোভেশন প্রোডাক্ট, সো এটার পাশাপাশি আরো একটা স্টার্ট আপ বিকাশের মতো তৈরি হইতে পারে। সো দে আর দি স্টার্ট আপ। সো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ক্রেডিট হিস্টোরি চেক করা হচ্ছে, অ্যান্ড এটা তো ঠিক আছে, আমরা পেপার সবকিছুই জমা দিচ্ছি, বাট অডিট রিপোর্ট অ্যান্ড আদার্স যে ডকুমেন্ট গুলো আছে এগুলো সব জমা দেওয়া লাগতেছে। সো এইখানে অডিট রিপোর্টের সবচেয়ে বড় যে জায়গাটায় হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস। আপনাকে প্রফিটে থাকতেই হবে। তো আমি যদি বিকাশের লাস্ট 5 বছরের রেভিনিউ, নেট রেভিনিউর কথা দেখি, সো বিকাশ 2019 সালে 62 কোটি টাকা লসে ছিল, 20-এ ছিল 81 কোটি টাকা, অ্যান্ড 21-এ ছিল হচ্ছে 117 কোটি টাকা, 22-এ এসে সে 4 কোটি টাকা প্রফিট দেখেছে। সো এই যে বিষয়টা স্টার্ট আপের, সো স্টার্ট আপের একটা সময় থাকতে সে খুব বেশি বার্ন করবে, যেটা আমরা রিসেন্টলি করতেছি আমাদের নিজস্ব ফাইন্যান্সিং এ। আমরা নিজেরা নিজেদের যা আছে সবকিছু ইনভেস্ট করতেছি এই স্টার্ট আপের ওপরে। সো আমরা এখনো পর্যন্ত নেট প্রফিটে নাই, এটুকু শিওর সবাই, বাট আমাদের বার্ন বেশি। আমরা বার্ন যদি কমায় ফেলতে পারি আমরা এখনই প্রফিটে আসতে পারবো। সো আমি যদি এসএমই হইতাম তো আমি প্রথম 6 মাস থেকে আমি একটা প্রফিটে থাকতে পারতাম, বাট স্টার্ট আপ হওয়ার কারণে আমার স্কেল আপ বেশি করার জন্য, স্কেল করার জন্য, গ্লোবালি বিজনেস করার জন্য আমি কিন্তু ওই লেভেলে প্রফিট দেখাইতে পারতেছি না ইন অডিট রিপোর্ট। প্রফিটে থাকলেও অথবা অডিট রিপোর্টের অনেক কিছুর কারণে আমি এটা লসে চলে যাচ্ছে। এন্ড ব্যাংকগুলো ওই জায়গাটায় আমাদেরকে আটকাচ্ছে, যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো পলিসিতে বলে দিছে স্টার্ট আপদেরকে লোন দিবে, কিন্তু ব্যাংকগুলো যেটা করতেছে সে এসএমইর মতো করে চিন্তা করে সে প্রফিট আছে কি না নাই সেই জিনিসটা দেখে আমাদেরকে ওই জায়গাটায় আটকায় রাখতেছে। সো এই হলো আমার এক্সপেরিয়েন্স। তো এখন কোশ্চিন হচ্ছে যে ইনোভেশন মানেটা আসলে ব্যাংকগুলোকে কিভাবে দেখা উচিত, অ্যান্ড আমাদের যে প্রফিট অ্যান্ড লসের যে বিষয়টা আছে, সো এই জিনিসটা স্টার্ট আপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা উচিত কিনা। অফকোর্স আমার মনে হয় যে আমি এই কথাগুলো আপনাকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আসলে স্টার্ট আপ ফান্ডিং করতে গেলে আসলে উই নিড দ্য এক্সপার্টিজ। ব্যাংকগুলোর মধ্যে ওই স্টার্ট আপের লোকজন থাকতে হবে যারা জিনিসগুলো বুঝবে। সো প্রথম কথা হচ্ছে কি, এই কারণে বাইরে একটা জিনিস বলে যে ডেথ অফ ডেথ অফ অ্যাকাউন্টিং বলতে ওরা বোঝাচ্ছে যে স্টার্ট আপ যে বার্ন করে এটাকে আসলে কি ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো যায় কিনা। সো এটাকে যদি ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো যায় তাহলে আসলে ওইটাকে বার্ন না বলে এটাকে ইনভেস্টমেন্ট বললে তখন সো বাংলাদেশে কিন্তু এটা হয় না। সো দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে বলি, আপনি যদি লিমিটেড কোম্পানি না হন আপনার জন্য এখনো কিন্তু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যান্ডেটরি না। সো আপনি যদি সোল প্রোপ্রাইটারশিপ অথবা পার্টনারশিপের মধ্যে থাকেন তাহলে তো আপনাকে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখনো ম্যান্ডেটরি করা হয় না। যেটা আমি বললাম এই বছর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক রেফারেল দিয়েছে এবং আমি শিওর যে এটা আগামী 2 বছরও এভাবে করেই চলতে হবে, কারণ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যান্ডেটরি করলেই আমি যেটা আগেও বলেছি 90% উপর এসএমই আসলে আর লোনই পাবে না কোনো জায়গা থেকে। সো আপনি যেটা বলেছেন এটা ভেরি রাইট, এটাকে আলাদা করে দেখার সুযোগ আছে কিনা, কিন্তু আসলে ওই জায়গাটাতে আমাদের এক্সপার্টিজ এখনো হয়নি। আমি আরেকটা ছোট এক্সাম্পল বলি, আমরা যখন বেসিসের সাথে কাজ করছিলাম যে সফটওয়্যার বা আইটিএস যেগুলো আছে
ওদেরকে ফান্ডিং করার জন্য। এই জায়গাগুলোতে আসলে হয় কি যে কোনো একটা গ্রুপের বা কাউকে আসলে অ্যাসোসিয়েশনের একটা দায়িত্ব নেওয়ার একটা জিনিস চলে আসে। বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই দায়িত্ব নেওয়াটা কেউ আসলে চায় না। যেমন এসএমই তে যদি আমরা বলি একটা ক্লাস্টার ফাইন্যান্সিং একটা মডেল আছে, সেই ক্লাস্টার ফাইন্যান্সিং এ উই এক্সপেক্ট যে আমাদেরকে ক্লাস্টারের যারা অ্যাসোসিয়েশন আছে তাদের কাছ থেকে আমাদেরকে একটা লিস্ট দিবে। কোনো জায়গায় যদি ক্লায়েন্ট ডিফল্ট করলে দে উইল হেল্প আস টু রিকভার দ্য মানি। এই জায়গাগুলো কিন্তু নাই। যেমন বেসিসের সাথে আমি প্রায়ই বলেছি যে ভাই আমি তো সফটওয়্যারে ভ্যালুয়েশন জানি না, আমি কিভাবে জানবো? আমি তো ভাই ব্যাংকার, আমি ডিপোজিট আনতে জানি, আমি লোন দিতে জানি, আমি কিন্তু সফটওয়্যারে ভ্যালুয়েশন জানি না। এখন যে ক্রেডিট অ্যানালিস্ট আছে হি ইজ নট এ টেক গাই। এখন ও টেক গাই না হওয়ার কারণে সফটওয়্যারে ভ্যালুয়েশন আফটার টেক গাই হইলেও যে ভ্যালুয়েশনটা করতে পারবে ব্যাপারটা আসলে এরকমও না। সো আমরা বেসিসের কাছে বলেছিলাম যে ইউ গিভ আস এ ফেয়ার আইডিয়া যে এই সফটওয়্যারটার বা এই আইটিএস এরটার ভ্যালুয়েশনটা কেমন হইতে পারে, বেসড অন দ্যাট আমরা হয়তো একটা লেন্ডিং মডালিটি এগুলো করতে পারি কিনা। তো যেটা বললাম যে কোনো একটা অ্যাসোসিয়েশন যদি এগিয়ে আসে ওদের যে মেম্বার্স আছে ওদেরকে হেল্প করার জন্য, তাহলে জিনিসগুলো আমার মনে হয় আর স্মুথ হবে। ওকে, ফাইন, গুড। আমরা আগে আসতে পারি হয়তো বা we have to think about Bangladesh government is very digital entrepreneurship and innovation ecosystem development যে প্রজেক্টটা ডিড প্রজেক্টটা অনেক উইলিং টু ডু দ্যাট অ্যাকচুয়ালি, কিন্তু একটা মডেলিটিতে আসতে হবে আসলে। কিন্তু আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে এটার পাশাপাশি যদি আরেকটা গাইডলাইন দিয়ে দিত যে স্টার্টআপ গুলোর কোম্পানির ভ্যালুয়েশনের উপর বেস করে লোন ফাইন্যান্সিং এর জন্য ডিসিশন নিতে পারবে ব্যাংকগুলো, সো সেক্ষেত্রে আমাদের জন্য এই পলিসিতে আমরা আটকে যাইতাম না। এটা হচ্ছে ব্যাংকের পলিসি, কিন্তু কোন ব্যাংক আমাকে লোন দিবে কি দিবে না এটা কিন্তু ব্যাংকের পলিসি অনুযায়ী। এই কারণেই আমরা যেটা বললাম যে আমরা কমপ্লিটলি কিন্তু বাংলাদেশ ব্যাংক যে নতুন ভিসিট ফার্মটা করার চিন্তা করছে ওটা কিন্তু আসলে ইকুইটি ফান্ডেই যাবে এবং মোস্টলি কিন্তু মডালিটিটা এই যে ভ্যালুয়েশন মডেল ওই জায়গাতেই চলে যাবে। ইট উইল নট বি রেভিনিউ বেসড অফ কোর্স। আমরা 300 কোম্পানি এলিজিবল, বাট আমরা 300 কোম্পানি ফান্ড পাবো না, মানে লোন পাবো না, যেটা এখন চলতেছে। লোনের জন্য হবে না এই মডেলে, আমি তো শুরুতেই এটা স্বীকার করে নিয়েছি। এটা তো মোসাব্বির এখন তো বললাম না আপনাকে, তো ফুল ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই তো এইভাবে চলে আসছে। আপনি যদি ব্যাংককে বলেন, ব্যাংক তো আপনার দে হ্যাভ টু প্লে রিস্ক ফ্রি, অনেক কম রিস্ক নিয়ে তাদেরকে কাজ করতে হয়, বিকজ দে আর অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট অফ লাইক সেন্ট্রাল ব্যাংক। সো সেন্ট্রাল ব্যাংকের ডিরেক্টিভের বাইরে যেতে হবে না। সে ধরেন আপনাকে যে লোনটা দিবে সেই লোনটাকে দেখতে হবে যে আসলে তার যে পলিসি গাইডলাইন আছে যেটাতে তার কোলাটেরাল থাকতে হবে, রেভিনিউ থাকতে হবে, রিটার্ন পাওয়ার সিওরিটি থাকতে হবে। তো এখানে আপনার একটা জিনিস আপনারা ভুল করেন, সেটা ব্যাংক আমি জানি অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে ডিজিটাল ডেভেলপমেন্ট যখন করেন এটার আপনার এক্সপেন্স দেখান। আপনার সফটওয়্যার বানানোর সময় এটাকে যদি আপনি অডিট ফার্মের সাথে কথা বলে এটাকে যদি আপনি অ্যাসেট করে দিতে পারতেন, আর অডিট ফার্ম অ্যাসেট করলেই অনেক ক্ষেত্রে ব্যাংক আর এটা নিয়ে কোশ্চেন করে না যে ফাইন ঠিক আছে তোমার কোম্পানিতে ডিজিটাল অ্যাসেট আছে 5 কোটি টাকার, সো তোমার প্রফিটও আছে তখন। সো আপনি যে বার্ন করার কারণে আপনার যে প্রফিট হচ্ছে না বললেন, সেই বার্নটাকে ওই যে শামীম ভাই যেটা বললেন যে মাত্র যে আপনার বার্নটাকে আপনি কোনোভাবে এটাকে ক্যাপিটালাইজ করতে পারেন কিনা, মানে ক্যান ইট পুট ইট ইন দ্য ব্যালেন্স শিট, তাহলে দেখা যাবে যে আপনার প্রফিট দেখাচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড কোশ্চেন হচ্ছে অ্যাগেইন, ব্যাংক তো 1 বছর পরেই আপনার কাছে টাকা ফেরত যাবে। আপনি 1 বছরের সর্বোচ্চ গ্রেস পিরিয়ড পাবেন। আপনি 1 বছর পরে যদি টাকা ফেরত না দিতে পারেন, 3 মাস আপনি ডিফল্ট করেন, তাহলেই তো আপনার অবস্থা খারাপ। শুধু আপনার না, আপনার শেয়ার হোল্ডার সবার অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাংক 4% যে রেটটা আছে সেই রেটটার উপর বেস করে যে ফাইন্যান্সিংটা আছে সেটা নিয়ে আমাদের একটা প্লে করতে হবে। আমরা অ্যাজ অ্যান অ্যাক্সেলারেটর আমরা একটা ওয়ার্কআউট করবো যে আসলে কারা কারা অ্যাকচুয়ালি এলিজিবল ফর হ্যাভিং দিস 4% ইন্টারেস্ট। কারণ আপনাকে ফেরত দিতে হবে টাকা ভাই, শুধু শুধু টাকা নিয়ে আপনি আবার বার্ন করলেন, আবার যে আপনি বিপদে পড়লেন, আপনাকে কোনো বিসি আসলো না আপনাকে সেভ করতে, তাহলে তো আপনি ব্যাংক ডিফল্টার হয়ে গেলেন। ফর লাইফ টাইম আপনি আসলে এই অল্প কয়টা টাকার জন্য দেখা যাবে যে আপনি আসলে আর কোনো ক্রেডিট পাচ্ছেন না, আপনার হিস্ট্রি খারাপ হয়ে গেল আর কি। সো এই জন্য মনে করি যে আপনার যে যারা কমপ্লিটলি এই যে নতুন যে ফান্ডটা আসছে যেটা শামীম বললো যে ওইটা আসলে আজকে হচ্ছে কি ওই কালেকটিভ দিয়ে দিই পোর্টফোলিওতে, আপনার 100 বিজনেস করবো আমরা, 10টা বিজনেস ফেল করতে পারে। তো সেক্ষেত্রে ইকুইটি বেসড লোন ফেল করলে আপনার উপর রিস্ক থাকবে না, তাই না? VC fund will be there actually. Thank you for raising this question, but আমার মনে হয় শামীম, going back to the committee, you should place this thing যে মানে একদমই এই 4% যে রেটের লোনটা আছে, ঠিক আছে, সেটা স্টার্টআপদেরকে যদি দিতে হয় তাহলে আসলে স্টার্টআপদের যে ফান্ডামেন্টাল যে ব্রেকডাউন করতে হচ্ছে, স্টার্টআপরা যে বিকাশ নাকি এতদিন পর্যন্ত প্রফিট দেখাতে পারে নাই, তাই না? সো বিকাশ এতদিন পর প্রফিট, বিকাশ তাহলে কি কন্টিনিউয়াস ফান্ডিং নিছে? নাই।
বিকাশ কন্টিনিউয়াস ফান্ডিং এ বিকাশের ক্যাশ ফ্লো ওকে ছিল। সো তারা প্রফিট দেখায় নাই, বিভিন্ন ইনভেস্টমেন্ট করছে, এটা সেটা করছে, বাট তাদের আই থিঙ্ক নেট ক্যাশ ফ্লো ঠিক ছিল, আমি ঠিক জানি না, ইফ আই এম নট রং। শামীম? হ্যাঁ, ক্যাশ ফ্লো ঠিক ছিল, ইউ আর ভেরি রাইট। সো যেটা হয়েছে যে আসলে আমার কাছে মনে হয় যে লোনটা এখন নেওয়া উচিত হচ্ছে ওই সময়টাতে যখন আসলে আমার একটা প্রোডাক্ট ডেভেলপ হয়ে গেছে, একটা মার্কেট জেনারেট হয়েছে। এখন আমি একটা নতুন মার্কেটে যেতে চাই, তো ওই মার্কেটটা ধরার জন্য আমার আসলে এডিশনাল ফান্ডিংটা দরকার, তখন আসলে লোনে গেলে রিপেমেন্ট করাটা উইল বি ইজিয়ার। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমার আসলে ইকুইটিতে থাকাটাই বেটার আর কি। ইকুইটি থাকাটা বেটার। সো আমাদের এখানে যে কয়জন লোন পাইছে অলরেডি, আই নো দ্যাট ওয়াই দে আর গেটিং লোন। এক নম্বর হচ্ছে তারা একদম পিওর ডিজিটাল প্রোডাক্ট হওয়ার পরে তাদের ক্যাশ ফ্লো আছে। সো ব্যাংকে প্রচুর লেনদেন আছে এবং পজিটিভ ক্যাশ ফ্লো আছে। আর আরেকজন যেটা লোন পাচ্ছে সে কমপ্লিটলি তার প্রোডাক্ট আছে, সেল আছে। সো এখন দেখেন কিছু করার নাই, এটা আসলে আমাকেও ওইটা মিমিক করতে হবে। আমি ছোট ব্যবসা হইলেও আমাকে মিমিক করতে হবে। সো আমি যদি এখন 5 লাখ টাকা লোন নিতে চাই, তাহলে কিন্তু 5 লাখ টাকা পেতে হবে ওই রেশিও অনুযায়ী, যে হ্যাঁ আমি মাসে 50,000 টাকা করে রেভিনিউ হচ্ছে, আমার 20,000 টাকা প্রফিট হচ্ছে। সো 20,000 টাকা প্রফিটে আমি প্রতি মাসে 10,000 টাকা ইনস্টলমেন্ট দিতে পারবো। সো 10,000 টাকা ইনস্টলমেন্টে কত টাকা লোন পাওয়া যায়? আরেকটা জিনিসটা অনেকটা এরকমই আর কি, সহজভাবে যদি পিছন থেকে হাঁটি আমরা। তো আমাকে আসলে ওইটুক নিয়ে তারপর আস্তে আস্তে গ্রো করে বাড়াইতে হবে আমাকে, বিকজ 12 বছর পর্যন্ত টাইম আছে। ইনফ্যাক্ট ইকুইটি ফান্ডিং এর চেয়ে ডেট ফান্ডিং তো অনেক চিপ, আর 4% মানে অ্যাকচুয়ালি ইউ আর উইনিং। আপনার রিয়েল ইন্টারেস্ট রেট ইজ নেগেটিভ, তাই না? 4% তো রিয়েল ইন্টারেস্ট রেট নেগেটিভ। আমি রাইট শামীম? রাইট। তো সেক্ষেত্রে আমি এই যারা বলে এটা একটা উইন উইন সিনারিও। কেউ যদি আপনার আগামী 10 বছর পর্যন্ত 4% রেটে, ইনফ্যাক্ট বড় বড় কোম্পানিগুলো এটাতে এনভি করতেছে, মানে যেগুলো এই লোনটা পায় না। মাইক্রোফোন বন্ধ করতে হবে। হ্যাঁ, যারা এই লোনটা পাচ্ছে না বড় কোম্পানি, তারা কিন্তু ভাবছে দে আর লুজিং, তারা তাদেরকে ডিপ্রাইভ করে দিচ্ছে। এত সস্তা একটা লোন তারা পাচ্ছে না। আমি কথা বলছি অনেক বড় বড় কোম্পানির সাথে, তারা বলে যে ভাই আমি স্টার্ট আপ করবো। আমরা কোম্পানি করবো না, 4% লোনের জন্য সে নাকি স্টার্ট আপ করবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে হামিম, জামিউল ইসলাম হামিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি ড্রাই ম্যাঙ্গো নিয়ে কাজ করছি, এর আগেও তো কথা হয়েছে আপনার সাথে। তো আমাদের প্রোডাক্টটা রেডি করেছি, চীন থেকেও সাড়া পেয়েছি। অক্টোবর মাসে আমাদের রাশিয়া যাবে এটা স্যাম্পল স্বরূপে। তবে আমাদের ক্যাপাসিটির জন্য, প্রোডাকশন ক্যাপাসিটির জন্য আর কি ফ্যাক্টরি সেটআপের প্রয়োজন। তবে আমার ইয়ার তো হচ্ছে 19 আর কি, 19 বছর চলছে। আর সরকারি ইয়া অনুযায়ী তো দেওয়া আছে 21 বছর হলে গেছি তাহলে লোনটা দিবে আর কি। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? শামীম, did you understand the question? মানে ওনার এইজ হচ্ছে গিয়ে 19, তাই তো? জি। এইটা আসলে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো এখন একটা এজের গাইডলাইন দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে হয়তো যদি আপনার প্রজেক্ট খুব বেশি সুইটেবল হয়, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে আলাদা করে কথা বলে এইজ ডেভিয়েশনটার জন্য অ্যাপ্রুভাল যদি পাওয়া যায় তাহলে করা সম্ভব আর কি। ওকে, সো ব্যাংকে কথা বলতে হবে আর কি। সো হ্যাঁ, your loan manager should be talking to exception করতে। আর তাছাড়া আমার মনে হয় পার্টনারের নামে নিতে পারলে, বাবা বা পার্টনার যদি থাকে। হ্যাঁ, এটা যদি করা যায় আর কি, আব্বু বা আম্মুর নামে যদি কো-ফাউন্ডার হিসাবে আমি এখানে শো করলাম। হ্যাঁ, সেটা করা যেতে পারে। সেটা করা যাবে। আপনি পার্টনারশিপ ডিড করে বা ট্রেড লাইসেন্সটা নিলেন হচ্ছে বাবার নামে, তো তারপরে ব্যবসা তো ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে। ট্রেড লাইসেন্সটা পার্টনারের নামেও নেওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের 2 জনের নামে 3 জনের নামেও ট্রেড লাইসেন্স নেওয়া যায়। 2 জনের নামে ট্রেড লাইসেন্স, ফাইন ফাইন ফাইন, খুব ওকে। তখন ওই যে মিস্টার জহিরুল হক এন্ড গং নামে ট্রেড লাইসেন্স হবে আর কি। ওকে ওকে, খুব। তাহলে সেক্ষেত্রে বয়সের ব্যাপারটা আপনি স্কিপ করতে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ। সুজানা হক, প্লিজ। You're from the same company. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল যে ওমেনের জন্য যে অপরচুনিটিটার কথা বলেছেন ব্যাংকের, যে সো আমি জানতে চাচ্ছিলাম এটা কি প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে এবং এটা কি অলরেডি শুরু হয়েছে কিনা, আমরা কি এখন অ্যাপ্লাই করতে পারছি কিনা Inclusive financing লোনের জন্য ওমেন? শামিম, লোনের জন্য how যে inclusive financing এ যে মেয়েদের একটা হ্যাঁ, ও, একটা আচ্ছা, ট্রেনিং যদি হ্যাঁ, ওটা হিস্ট্রি না থাকে এবং যদি ট্রেনিংটা সহ, সেই ক্ষেত্রে উইমেন এন্টারপ্রেনারের এই ফান্ডটা কিন্তু অনেক বছর থেকেই চলছে এবং বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন সেটা হচ্ছে
আমার 100 টাকা যদি পোর্টফোলিও থাকে 25% হচ্ছে এসএমই তে যেতে হবে। সেই 25%-এ যে এসএমই তে যেটা যাবে তার 15% হ্যাজ টু বি উইমেন। সো উইমেনদের জন্য কিন্তু এটা একটা প্রিভিলেজ। আমি যদি বাংলাদেশের টোটাল ইকোসিস্টেম দেখি, আমাদের উইমেন এন্টারপ্রেনার ইজ অ্যারাউন্ড 6 to 7% অফ দ্য টোটাল এন্টারপ্রেনার আর কি। তো সেই ক্ষেত্রে 15% যে মানে ব্যাংকগুলো কিন্তু অন্য হয়ে কিন্তু উইমেন এন্টারপ্রেনার লোন দেওয়ার জন্য খুঁজে। তো সেটার রেটও কিন্তু 5%, যেটা আগে থেকেই আছে, অনেক বছর আগে থেকে। অ্যাপ্লাই তো এখনই আচ্ছা করতে ভাই, হবে আপনার। হুম। আচ্ছা ভাই, এন্ড আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো কি প্রত্যেকটাই সেম, নাকি ওমেনদের জন্য হয়তো কিছু জিনিস দেখা যায় যে ইজি করা উইমেন, আছে বা তাদের জন্য? রাইট, একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি ফ্লেক্সিবল আছে, এজ অফ দ্য বিজনেস। উইমেন আমরা 1 বছর যদি সাকসেসফুলি অপারেট করতে পারে আমরা কিন্তু উইমেনকে লোনিং করে থাকি। আচ্ছা, ওইটা 1 রেট বছর কত আসলে? মিনিমাম। শামিল, ওইটা ওইটা রেট 5%, ওইটা 5%। ওকে 5%। আচ্ছা ভাই, ওটা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, কুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে উৎফল চৌধুরী। উৎফল যদি অলরেডি কোশ্চেনগুলো করছেন, বাট अगेन ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন ডিরেক্টলি। হ্যাঁ, উৎফল চৌধুরী। থ্যাংক ইউ ফর দ্য উৎফল অপরচুনিটি। চৌধুরী। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আচ্ছা, এটা আমার প্রশ্ন ছিল দুটি। একটা হলো যে যখন আজকে ট্রেড লাইসেন্স করে থাকি তাহলে ফান্ড পাবো কিনা বা কতদিন রানিং দেখানো লাগবে বিজনেসটা। আর সেকেন্ড কোয়েশ্চন হলো যে ব্যাংকে স্টার্ট দিবে কিনা বা কি কি রিকোয়ারমেন্ট লাগবে এই বিষয়ে ক্লেম করতে হলে এই ফান্ডটা, এই লোন ডিসবার্সমেন্ট বলা হয়েছে, বলা হয়েছে না, একটা কোশ্চেন করা আছে, বাট স্টিল হ্যাঁ। শামিল। আচ্ছা, আরেকবার যদি আমরা এটা রিপিট করি, আবারও বলি যে ব্যবসার বয়সটা 2 থেকে 3 বছর, বাট টু সাম এক্সটেন্ট যদি খুবই ভালো ব্যবসা হয়ে থাকে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে ব্যাংকগুলো ফান্ডিং করে থাকে। সো তার মানে হচ্ছে কি আসলে রেভিনিউ থাকতে হবে, দিস ইজ ম্যান্ডেটরি। কোনো আইডিয়া স্টেজে ব্যাংক আসলে লোন দিবে না। আর ডকুমেন্টেশনের ক্ষেত্রে ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স 5 লাখ টাকা, এখন তো 20 লাখ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট আর ম্যান্ডেটরি নাই, আগে যেটা 5 লাখ পর্যন্ত ছিল। আপনার রেন্টাল এগ্রিমেন্ট যদি থাকে ব্যবসার বা ফ্যাক্টরি বা যে কোনো কিছুরই, অফিস প্রিমাইজে। তাছাড়া হচ্ছে গিয়ে এনআইডি, আর আপনার সেলস এর হিসাব, রিসিভেবলস যদি থাকে, পেয়েবলস যদি থাকে, আপনার ইনভেস্টমেন্ট কোথায় কি আছে, ব্যাংক স্টেটমেন্ট। সো দিস আর দ্য মেজর রিকোয়ারমেন্টস। ওকে, গট ইউর আনসার। রেগুলার এই ডকুমেন্টস গুলো আপনি যে কোনো ব্যাংকে গেলে ওরা আপনাকে ধরাই দেবে লিস্টটা, ঠিক আছে? সো ইউ ক্যান গো টু এনি ব্যাংক, সো পিএফআই যে কোনো ব্যাংকে, পিএফআই যে যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলেই আমরা যদি এসএমই সেগমেন্টে যাই, সেখানে কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টের একটা চেক লিস্ট কিন্তু ওরা দিয়ে দেয়। এটা বাংলাদেশ ব্যাংকে বলে দিয়েছে, এটাকে ডিসপ্লে করতে হবে। তো সব ব্যাংকে মোরাললেস সেম। আপনারা যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলে এসএমই ট্যাবে ঢুকবেন, সেখানে রিকোয়ার্ড ডকুমেন্টেশন পেয়ে যাবেন। মানে অলমোস্ট এক্স্যাক্টলি এসএমই লোনের মতো স্টার্টআপ লোনের ডকুমেন্টেশন নিয়ে, সো ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, নেক্সট, থ্যাংক ইউ, ওয়েবসাইটে পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ উৎপল। ভয়েসে কি ঝামেলা হচ্ছে? ফাইন, নেক্সট হচ্ছে গিয়ে ইনসাফ। ইনসাফ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আমি হচ্ছে পজিটিভ ওয়েব, যেটা মেন্টাল হেলথ, ক্যারিয়ার কাউন্সিলিং আর মেন্টরশিপ নিয়ে কাজ করি আমরা স্টুডেন্টদের নিয়ে। তো ওটা বুটস্ট্র্যাপিং করতেছি, বাট পাশাপাশি আমার বাবার বিজনেসটাও দেখতেছি, যেটা হচ্ছে প্রায় 50 বছর পুরানো বেকারি বিজনেস, যেটা আমি নতুন করে ইনোভেশন, তারপর টেকনোলজি, স্কেলেবিলিটি এগুলো অ্যাড করতেছি আর কি। তো এখন আমি দেখছিলাম যে এটা 10-12 বছর পরে, মানে 10 বছর পুরনো হইলে তাইলে এই লোনের জন্য এলিজিবিলিটি হবে না। তো এখন এটা কি আমি এসএমই হিসেবে ধরবে নাকি স্টার্টআপ হিসেবে ধরবে নাকি এটা গণায় ধরবে না, নতুন করে ট্রেড লাইসেন্স করে লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে? আমাদের এটার 10% প্রফিট, 2.5 কোটি টাকা ইয়ারলি রেভিনিউ আছে আর কি। এটা বেসিক্যালি আপনি এসএমই হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু আপনার বাবার এটা অনেক পুরনো ব্যবসা। আর বেকারি ব্যবসায় আপনি যদি হয়তো ওভেন টোভেন গুলো নতুন করে আনবেন, সো এটা আপনি এসএমই থেকে যে কোনো জায়গা থেকে লোন পাওয়া সম্ভব। এখন আমরা যদি টেকনোলজি অ্যাড করি, স্কেলেবিলিটি অ্যাড করি, তারপর ইনোভেশন অ্যাড করি, সেটা তো স্টার্টআপ হিসেবে গণ্য হবে, তাই না? এটা আপনি আমাদের সাথে বলছেন, এটা আপনি ব্যাংকে বলছেন। হ্যাঁ, বেকারিটা আসলে আপনি খুব বেশি ইনোভেশন আনার তো সুযোগ কম আছে। সো এটা তো আমরা মোটামুটি এখন দেখি যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু লাইভ বেকারি দেখবেন। সো এখানে রিকোয়ারমেন্ট কিন্তু ওই যে একটা ওভেন টাইপ জিনিসগুলো যেগুলো আছে, একটা মিক্সার মেশিন,
এর বেশি কিন্তু জিনিসপাতি বেকারি গুলোতে লাগছে না। এখন কিন্তু প্রতিটা জায়গায় ঢাকা শহরের অনেক জায়গাতে কিন্তু লাইভ বেকারি একটা কিন্তু ট্রেডিশন শুরু হয়ে গেছে। ইন্ডিয়াতে কিন্তু বেকারি গুলা যেমন হেলথ নিউট্রিশন এগুলাকে অ্যাড করে তারপরে হচ্ছে টেকনোলজিক্যালি সাবস্ক্রিপশন মডেলে গিয়ে ওরা ইনোভেশন নিয়ে আসতেছে আর কি। জি, তো বাংলাদেশে এটা এখন পর্যন্ত হয় নাই। তো এটা করলে কি আমরা স্টার্টআপ হিসেবে গণ্য হবো কিনা? হ্যাঁ, নতুন করে যদি স্টার্ট করেন ইট ক্যান বি, বাট আপনার অলরেডি যেহেতু এক্সিস্টিং সেটআপ আছে আপনি ওইটাকে বিজনেস এক্সপানশন হিসেবে এসএমই তে অ্যাপ্লাই করতে পারেন। এসএমই তো রিফাইন্যান্সিং আছে, এই বেকারি গুলোর জন্য এগ্রি রিফাইন্যান্সিং স্কিম আছে, সেটা রেট হচ্ছে 7%। এখন যেটা পাচ্ছি ওইটা হচ্ছে 13% নিচ্ছে আর কি জনতা ব্যাংক। জি, আপনি যদি এসএমই তে অ্যাপ্লাই করেন আপনি এটা 7% এ পাবেন। বাংলাদেশ ব্যাংকের কিন্তু বেশ কিছু আসলে রিফাইন্যান্সিং স্কিম আছে, একটা দুইটা না আর কি। ওকে, আর 10% প্রফিটে 2.5 কোটি টাকা রেভিনিউ হলে কত টাকা লোন পেতে পারে স্টার্টআপ লোন? 25 লাখ টাকা 2.5 কোটি টাকা পাইতে পারে নাকি? কত বছরের জন্য সেটা ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, না, এসএমই লোন গুলো নরমালি যদি মেশিনারিজ হয়ে থাকে 5 বছরের জন্য হয়ে থাকে, আর যদি ওয়ার্কিং ক্যাপিটাল লোন হয়ে থাকে সেটা 2 থেকে 3 বছরের মধ্যেই থাকে। আচ্ছা, এখানে মর্টগেজ ছাড়া হচ্ছে লোন পাওয়ার কোনো সুযোগ আছে? মর্টগেজ ছাড়া লোন পাওয়ার সুযোগ আছে। ফার্স্ট টাইম বোরোয়ার হইলে সেখানে ব্যাংকগুলো আসলে 10 থেকে 15 লাখ টাকার বেশি দিতে চায় না, আর যদি আপনার সিকিউরিটি থাকে সেক্ষেত্রে হয়তো 1 কোটি টাকা পর্যন্ত যেতে পারে মর্টগেজ ছাড়া? মর্টগেজ ছাড়া। আচ্ছা ফাইন। লিমিটেড কোম্পানি হইলে মর্টগেজ ছাড়া দিবে এরকম কিছু, নাকি ট্রেড লাইসেন্স দিয়ে মর্টগেজ ছাড়া নেওয়া যায়? না, আসলে মর্টগেজ হচ্ছে কি যে ডিফারেন্ট থিং। প্রথমত হচ্ছে ব্যাংক আসলে দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে কি অ্যাবিলিটি টু পে, আর হচ্ছে উইলিংনেস টু পে। সো আপনাকে অ্যাসেস করার চেষ্টা করে বড়োয়ার যে আছেন দ্য ম্যান বিহাইন্ড দ্য বিজনেস, আর একটা হচ্ছে কি আপনার অ্যাবিলিটি আছে কিনা, যে যেটা আমি বললাম যে এক্সিস্টিং রেভিনিউর উপরে বেসিস করে ক্যালকুলেশন করা হয় যে আপনি এই লোনটা পে অফ করতে পারবেন কিনা। সো মর্টগেজ হচ্ছে কি কোলাটেরাল ইস্যু। বাংলাদেশের কিন্তু এখন অনেক ব্যাংকেরই আনসিকিউরড লোন, যেমন ব্র্যাক ব্যাংকের 2 কোটি টাকা আনসিকিউরড লিমিট আছে, আইডিএলসি তে 2 কোটি টাকা লিমিট আছে, সিটি ব্যাংকের 1.5 কোটি টাকা, ইবিএল এর 1.5 কোটি টাকা। অনেক ব্যাংকেরই কিন্তু আনসিকিউরড লোন লিমিট যেটা মর্টগেজ ছাড়া, এটা কিন্তু 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত চলে গেছে। ওকে, আচ্ছা, আমরা তাহলে ওইগুলা অ্যাভেল করতে পারি, তাই তো? জি জি, রাইট। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, আমারটা মূলত আসলে প্রশ্ন না, এটা একটা পরামর্শ চাওয়ার মতো। তো আমাদেরটা তো জানেন যে আমাদেরটা হচ্ছে কবুল অ্যাপ, যেটা হচ্ছে ম্যাট্রিমনি ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম। তো আমরা মাত্র 3-4 মাস হচ্ছে রেভিনিউতে আসছি। তো এখন যেটা হয়েছে যে আমাদের আগের মাসের থেকে পরের মাসে সাধারণত 3 গুণ মানে প্রায় 300% মতো রেভিনিউ বেশি হয়, এখনো পর্যন্ত আছে। কতদিন ধরে রাখতে পারবো জানি না। তো আমি যদি 1 বছর পরে লোনের জন্য আবেদন করি তাহলে কি আমার পুরা মাসের মানে পুরা বছরের গড় রেভিনিউ ধরা হবে, নাকি লাস্টের মাসটা হচ্ছে যে ধরা হবে? না, পুরো বছরের অ্যাভারেজ করে ধরা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের তো সাধারণত যেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের যে রেভিনিউটা এটা হচ্ছে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টে যে ওদের এপিআই এর মাধ্যমে ওই আমাদের অ্যাপের সাথে কানেক্ট করা, ওইখানে হচ্ছে যে এসে জমা হয়, ওইখান থেকেই হচ্ছে যে আমরা ওটা কালেক্ট করতেছি। এখন আমাদের এটা কখনোই ব্যাংকে যায় না। তো আমাদের কি হচ্ছে প্রিপারেটরি স্টেপ হিসেবে এটা প্রত্যেক মাসে ব্যাংকে সার্কুলেট করানোর দরকার আছে কিনা? নট নেসেসারিলি। আমি একটু জাস্ট একটা আপডেট দিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু এখন অল্টারনেট ক্রেডিট স্কোরিং মডেলটা আস্তে আস্তে করে পপুলার হবে। যদিও হিস্টোরিক্যালি বাংলাদেশে যে লো ডেটা কান্ট্রি, বাংলাদেশের ডেটা অ্যাভেলেবিলিটি না। যেমন আপনি টেলকো ডেটা চাইলেই পাবেন না, বিকজ বিটিআরসি সাম রেগুলেশনস আছে। সো যদি আসলে ডেটার অ্যাভেলেবিলিটি থাকতো তাহলে হয়তো এই বিজনেসের উপরে যে রিলায়েন্সটা, যে রেভিনিউ করতেই হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে করে কমে আসতো। লাইক আপনি যদি সিটি ব্যাংক বিকাশের ন্যানো লোনটা দেখেন, যেটা এখন 50,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে, সেটা কমপ্লিটলি কিন্তু আপনার বিকাশের ট্রানজাকশন বিহেভিয়ার এবং আপনার পার্সোনাল কিছু ডেটা সেখানে নিয়ে কিন্তু একটা ক্রেডিট সাইকোমেট্রিক ক্রেডিট স্কোরিং মডেল করা হয়েছে। বেসড অন দ্যাট কিন্তু আপনি আপনার বিকাশের অ্যাপে যান, কেউ হয়তো 10,000 টাকার জন্য এলিজিবল, কেউ হয়তো 50,000 টাকার জন্য এলিজিবল। সো এটা কিন্তু কমপ্লিটলি সিস্টেম ড্রিভেন, এখানে কিন্তু কোনো হিউম্যান ইন্টারভেনশন নাই। মেশিনকে শেখানো হচ্ছে, মেশিন লার্নিং হচ্ছে,
সো আস্তে আস্তে করে প্রথমে 20,000 ছিল, তারপর 30,000 ছিল, এরপরে কিন্তু এটা গত এপ্রিল থেকে 50,000-এর থ্রেশহোল্ডে গেছে। নাও উই আর লুকিং এট যে এটাকে আসলে 2 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায় কিনা। সেকেন্ডলি হচ্ছে কি আমরা যে মার্চেন্ট আছে সেই মার্চেন্টদেরকেও কিন্তু এই মডেলের মধ্যে একটা 2 লাখ টাকা লোন ডিজিটালি করার জন্য, তার মানে এখানে আসলে কোনো ধরনের হিউম্যান ইন্টারভেনশন থাকবে না। এই ডিজিটাল লোনগুলোতে কিন্তু কোনো চার্জ ডকুমেন্ট থাকে না। আপনি যদি বিকাশে যে লোনটা নিবেন, আপনি বিকাশে যাবেন, অ্যাপ্লাই করবেন, লোনটা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে মান্থলি সেই টাকাটা কেটে নেওয়া হবে। এখানে কিন্তু কোনো ধরনের আর ডকুমেন্টেশন নেই। সো ওই মার্চেন্টের জন্য অথবা এই ডিজিটাল লোনটাকেই আরো 2 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায় কিনা সেটা নিয়ে পার্টিকুলারলি 2টা ব্যাংক আমি জানি কাজ করতেছে, এর মধ্যে ঢাকা ব্যাংক এবং সিটি ব্যাংক। আচ্ছা, ওর কোশ্চেনটা ছিল, ও মনে হয় বলছে যে আমি যদি ব্যাংক থেকে লোন চাই তাহলে কি আমার বিকাশের টাকাটা ব্যাংকে দেখাইতে হবে? হ্যাঁ, ওটা দেখানো যাবে, বিকাশ দিলেই হবে, তাই তো? বিকাশ দিলেই Right, হবে। right. ওকে, বিকাশ দিলেই হবে। আচ্ছা, আর আরেকটু হচ্ছে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কিভাবে আসলে হচ্ছে যে রিপ্রেজেন্ট করলে বা হচ্ছে মানে একটা পরামর্শের মতো, তো মানে কিভাবে হচ্ছে যে ব্যাংকে সহজে আমি কনভিন্স করতে পারি, এরকম কোনো হচ্ছে যে পরামর্শ দিতে পারেন কিনা আপনি যেহেতু সিনিয়র ব্যাংকার? এটা তো আসলে মানে খুব কঠিন কোয়েশ্চেন যে কিভাবে করবেন আর কি। তো আইডিয়ালি যেটা হচ্ছে কি আসলে ব্যবসা শুরুতে যে জিনিসটা লাগবে আপনার ডকুমেন্টেশন গুলো আপনাকে বুঝতে হবে, একটা বিজনেস করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে ব্যবসার ফিনান্সিয়ালটা আপনারা একটু বোঝা বা করাটা শিখেন। যে কোনো ব্যাংকে এসে যদি দেখে যে আপনি সুন্দর করে হিসাবটা মেনটেন করতে পারছেন, আপনি আসলে বুঝেন, সো দে উইল বি মোর কমফোর্টেবল যে আপনার সাথে ব্যবসাটা করা যায়। তো এই 2টা কাজ করতে থাকেন, আমার ধারণা আপনার হয়তো লোন পেতে কোনো সমস্যা হবে না। আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনারা যখন লোন নিবেন একটা, সেই লোনের যে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা আছে সেটাও যে আপনি বুঝেন ভালো করে, সেটাও কিন্তু ব্যাংক দেখতে চায়। দ্যাট মিন আপনি আসলে মাসে মাসে কত ইন্টারেস্ট দিবেন এবং সেই ইন্টারেস্টটা দেওয়ার মতো আপনি যোগ্যতা থাকবে কিনা আপনার, বা আপনি যোগ্যতা তৈরি করবেন কিনা, সেটা যখন বুঝাইতে পারেন তখনও কিন্তু ব্যাংক পছন্দ করে ইন্টারেস্ট। ধরেন আপনার আগামী বছর থেকে দিবেন, আপনি প্রতি মাসে মাসে আপনার ইএমআই হবে হচ্ছে ধরেন 5 লাখ টাকা করে। সো আপনি 5 লাখ বুঝেন এবং এটার এগেন্সে আপনি 15 লাখের ইনকাম দেখাচ্ছেন বা 7 লাখের ইনকামই দেখাচ্ছেন, ওইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। নট অনলি যে আপনি আপনার অ্যাকাউন্টিং করছেন সেটা তো খুব ইম্পর্টেন্ট, বাট অলসো দি ফাইন্যান্সিং দ্যাট ইউ আর টেকিং, এবং ফিউচারে যে আপনি ক্যাশ ফ্লোটা ম্যানেজ করতে পারবেন সেটা নলেজটা ডেমনস্ট্রেট করা ইম্পর্টেন্ট। এম আই রাইট? রাইট। আর এটা হচ্ছে ব্যাংক কিন্তু আসলে কাউকে ফেরাতে চায় না, ব্যাংক আসলে ব্যবসা করার জন্যই তো আসছে, লোন দেওয়াটাই ওর অবজেক্টিভ। কারণ ডিপোজিটের টাকা নিয়ে যদি লোন দিতে না পারে আমার তো আসলে রেভিনিউ নাই। আর আমি 100 টাকা ডিপোজিট রাখলে 85 টাকা মধ্যে লোন দিতে পারি, 15 টাকা আমাকে বাংলাদেশ ব্যাংকের সিআরআর, এসএলআর এই জিনিসগুলোতে ক্যাশ রিজার্ভ রেশিও বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওতে আমাকে প্রিজার্ভ করতে হয়। সো আমরা লোন দেওয়ার জন্য আসলে সবসময় চেষ্টা করি নিজেরা শেখার জন্য, বোঝার জন্য। লাইক আমি একটা ছোট এক্সপিরিয়েন্স বলি, ফিশারিতে যখন আমরা প্রথম লোন দিতে গেলাম আমরা আসলে বুঝতেছিলাম না যে ফিশারিতে কিভাবে লোন দিব। কারণ হচ্ছে কি একটা পুকুরের মধ্যে কত টাকার মাছ আছে সেটা বোঝার আসলে ক্যাপাসিটি তো নাই। আমি হয়তো কিছু খাদ্য দিয়ে দেখাইলাম যে মাছ এরকম এখানে নড়াচড়া করতেছে অনেক মাছ, সেটার উপরে একজন উদ্যোক্তা বললো যে এত টাকার মাছ আছে। দেন আমরা শিখলাম যে ঠিক আছে, আমরা একটা পুকুরে কত টাকার খাদ্য লাগে এবং কত টাকার খাদ্য দিলে ওইখানে কতটুকু মাছ থাকতে পারে, এই জিনিসগুলো আমরা শেখা শুরু করলাম। সো ব্যাংকাররা কিন্তু আসলে চাই হচ্ছে কাউকে যাতে ফেরত না দিতে হয়, যতটুকু সম্ভব অ্যাকোমোডেশন করার চেষ্টা করা হয় আর কি। Right, good. Thank you, Mohammed. Next, Yamin, please. You can ask your question. Yamin, হ্যাঁ। হচ্ছে হ্যাঁ, আমার কোম্পানিটা হচ্ছে প্রিন্টাসি। আমরা হচ্ছে প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি আগে হচ্ছে ট্রেডিশনাল মডেল ছিল, এটা এখন ডিজিটালাইজেশন করেছি। এখন আমার যে বাস্তব যে এক্সপেরিয়েন্সটা ছিল, আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি হচ্ছে ইডিএল এ। তো সেখানে হচ্ছে যখন আমি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলি, ব্যাংক ম্যানেজার হইতেছে আমাকে একটু লেন্দি করেছে, প্রায় 10-15 দিন ঘুরিয়ে। তারপর হচ্ছে আসলে যেটা প্রবলেম ফেস করছি যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কোনো আলাদা ডিভিশন নাই, মানে এই ব্যাপারে হচ্ছে তাদের এক্সপার্টিস নাই, তারা প্রপারলি জানে না। দেন তারা ওভার ফোনে বা তাদের হেড অফিসে কথাবার্তা বলে দেন একটা আমার ইন্টারভিউ দিতে হয় বা একটা টিচিং করতে হয় আর কি ওদেরকে। এবং ওরা যেটা বলে যে হইতেছে এই যে আসলে এটা কিভাবে ইনোভেটিভ বিজনেস, হ্যাঁ। তো সেই জায়গায় হচ্ছে আমি এক্সপ্লেইন করলাম যে কিভাবে ইনোভেটিভ, কারণ এটা হচ্ছে একটা ডিজিটালাইজেশন হয়েছে এবং দেখা গেছে এখানে আসলে যে বিজনেস গুলো আছে তারা আরো বেশি গ্রো করার অপরচুনিটি তৈরি হয়েছে এবং আমরা সারা বাংলাদেশে এটা সার্ভিস দিচ্ছি। এবং আমরা হচ্ছে গত লাস্ট 1 ইয়ারে আমরা প্রায় 60 লাখ টাকা রেভিনিউ জেনারেট করেছি এবং ওই ব্যাংকই আমাদের প্রায় 50% হচ্ছে ট্রানজেকশন আছে, প্লাস হচ্ছে বিকাশে বাকি 30 লাখ টাকার ট্রানজেকশন আছে। তো এগুলো ক্লিয়ার।
কিন্তু আমরা সকল নিয়ম মেনে সব পেপার গুলো জমা দিচ্ছি, কিন্তু ওরা আমাদেরকে কোনো ফর্ম দেয়নি, মানে লাইক অ্যাপ্লিকেশন কোনো প্রসেস, এটা ক্লিয়ার না যে কিভাবে অ্যাপ্লাইটা করবো। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা ওদের হেড অফিস থেকে যখন এটা বলবে যে ঠিক আছে স্টার্ট আপটা আসলে নেওয়া যেতে পারে, তখন হচ্ছে তারা আমাদের সাথে ডিল করবে, কিন্তু সেই প্রসেসটা যখন বন্ধ হয়ে গেল, যখন এই লাস্টে যখন সার্কুলারটা আসলো, তখন তারা বললো যে আগে যারা অ্যাপ্লাই করেছে আর কি, জুনের বা জুলাইয়ের আগে যারা করেছে তারা ওই আগের মডেলে পাবে, আর এখনকার মডেলে পাইতে গেলে এটা আমাদের ব্যাংক হইতেছে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে যে 1% যে প্রফিট আছে সেই প্রফিট থেকে সে কিভাবে দিবে। তো এরকম একটা আসলে আনক্লিয়ার একটা অবস্থায় আছে। তো আমি জানতে চাচ্ছি যেটা যে কিভাবে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা যেতে পারে, অথবা তাদেরকে কিভাবে রিচ করা যেতে পারে, এটা কি তাদের হেড অফিসে গিয়ে নাকি ব্রাঞ্চ অফিসে গিয়ে, মানে মাধ্যমটা কি হইতে পারে, এইটা একটা। আর একটা কোশ্চেন হইতেছে যে আমাদের যদি কেউ 5% বা 4% ইন্টারেস্টের লোনটা নেই, তাহলে ইন ফিউচারে যখন ইকুইটিটা ওপেন হবে তখন কি সেই ইকুইটির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। এই দুইটা কোশ্চেন আমাকে যদি একটু বলে যে কিভাবে আসলে প্রপার ওয়েতে অ্যাপ্লাইটা করা যেতে পারে, বা কোন ব্যাংকের মাধ্যমে করা যেতে পারে। যেমন আমি ইবিএল এক্সপিরিয়েন্স আছে এই ব্রাঞ্চে, হয়তো অন্যান্য ব্রাঞ্চে দিচ্ছে, দুইটা ব্যাংকের যদি আমাকে সাজেশন দিতে পারেন যে এই ব্যাংকে গেলে একটা প্রপার সাপোর্ট পাওয়া যাবে, আমার তো টোটাল ডকুমেন্টেশনটা আছেই, এবং আমাদের হচ্ছে এটা একটা পার্টনারশিপ কোম্পানি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পার্টনারশিপে আছে, আমাদের টিম আছে, আমাদের বিন করা হয়েছে, আমাদের ট্রানজেকশন আছে, আমাদের অফিস আছে, আমাদের মেশিনারিজের জন্য প্রয়োজন, আমাদের র মেটেরিয়াল আছে, সবকিছু। তো আমি এটাকে ইনক্রিজ করতে চাচ্ছি, তো কোন ব্যাংকে গেলে পাবো এক, দ্বিতীয়ত হচ্ছে সামনে হইতেছে ইকুইটি ইনভেস্টমেন্টের জন্য কি আমাদের অপরচুনিটি থাকবে কিনা যদি এই লোন আমরা পাই। থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেন দিয়ে শুরু করি। লোনের সাথে ইকুইটির কোনো সম্পর্ক নাই, সো আপনি এখানে লোন পেলেও আপনি পরবর্তীতে ইকুইটির জন্য এলিজিবল হইতে পারেন। সো ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে বলবো যে আসলে আমি যেটা বললাম, ব্যাংকগুলো তো দেয়ার আর ব্যাংকস যারা ট্রেডিশনাল মডেলে অপারেট করতেছে, তার মানে হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং মডেলে, এন্ড দেয়ার আর ব্যাংকস যারা হচ্ছে কি সেলস মডেল, তার মানে হচ্ছে ডোর স্টেপ ব্যাংকিং। আমি যদি ব্র্যাক ব্যাংকে বলি, সেখানে 3000 সেলসের লোক কাজ করে, সিটি ব্যাংকে 1000 লোক কাজ করে, আইডিএফসিতে 500 লোক কাজ করতো, এখন হয়তো এটা 650 বা 600 লোক হয়ে গেছে। সো সবকিছু মিলে আপনি দেখেন ওরা কিন্তু উদ্যোক্তাদের কাছে যাচ্ছে, আপনাকে কিন্তু আসতে হচ্ছে না। দেয়ার আর ব্যাংকস যেখানে হচ্ছে আপনাকে হয়তো ব্রাঞ্চে যেতে হচ্ছে, তাদের হয়তো ফুল আন্ডারস্ট্যান্ডিং জিনিসগুলো এখনো হয়ে ওঠেনি। সো আপনি হচ্ছে গিয়ে যারা এসএমই ফোকাসড ব্যাংকগুলো আছে, পার্টিকুলারলি আমি তো বললামই 3টা ব্যাংকের নাম আপনাকে, ওদের সাথে হয়তো কথা বললে আপনি হয়তো একটু বেটার আইডিয়া পাবেন, ওরা একটু কুইকলি হয়তো আপনাকে সলিউশন দিতে পারবে। সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে ক্লিয়ার কাট বলে দিচ্ছে, আপনি অ্যাপ্লিকেশনের পরে 10 দিনের মধ্যে 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে জানাইতে হবে যে আপনি লোনটা পাবেন কি পাবেন না। সো এই জিনিসগুলো আসলে ব্যাংকগুলো এখনো ফুললি আমি বলবো যে কমপ্লাই করে নাই, দেয়ার আর ফিউ ব্যাংকস যেগুলো হয়তো কমপ্লাই করছে। তো যদি আপনি এই জিনিসটা ট্রেস করতে চান, তাহলে বেটার হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেওয়া। এখন অনেক ব্যাংকেরই আপনি ওয়েবসাইটে যদি দেখেন, অনলাইনে লোন অ্যাপ্লিকেশনের একটা সুযোগ আছে। সো আপনি ওইখানে অ্যাপ্লাই করে দিলে যেটা হবে যে ইউ ক্যান প্রুভ যে আসলে আপনি কতদিন আগে অ্যাপ্লাই করেছেন, বেসড অন দ্যাট হয়তো আপনি ব্যাংকের সাথে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সাথেও আপনি কথা বলার সুযোগ থাকবে। আর আপনি যদি অ্যাপ্লাই না করেন, তাহলে আসলে ওইটাতে কোনো ট্রেসেবিলিটি থাকছে না। সো আপনার জন্য বলাটা ডিফিকাল্ট হবে যে আমি আজকে 1 মাস থেকে 2 মাস থেকে কথাবার্তা বলছি। সো যেহেতু আপনারা টেক ফ্রেন্ডলি, টেক সেভি আছেন লোকজন, আমি মনে করি যে আপনারা ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনের থ্রুতে অ্যাপ্লাই করে দেন। আরেকটা জিনিস ভাইয়া, যে আমরা কি যদি হচ্ছে আমাদের তো ট্রানজেকশন বিকাশে বা ইবিএল আছে, আমি কি সিটিতে বা ব্র্যাকে অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকগুলো তো আসলে ওর অ্যাকাউন্টেই ট্রানজাকশন থাকতে হবে, ব্যাপারটা এরকম না, যে কোনো জায়গায় ট্র্যাক করতে পারলেই হলো। ব্যাংক শুধুমাত্র ট্র্যাক করতে চায়, আর কিছু না, আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা আছে কিনা এটা বুঝতে চায়। ওকে ওকে, তাইলে ভাইয়া যদি আরেকটা মানে লাস্ট যে 3টা ব্যাংকের কথা বলছি, আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল, এটা সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আরেকটা কোন ব্যাংকের কথা বলেছি? আর নন ব্যাংকের কথা বলেছে, আইডিএলসি তে আপনি দেখতে পারেন, আইডিএলসি, ওয়ান ব্যাংক এবং ব্র্যাক। আইডিএলসি ব্র্যাক সিটি সিটি, আইডিএলসি ব্র্যাক সিটি। ওকে ওকে ওকে, আপনি কিন্তু এসএমই লোনও পাইতে পারেন খুব সহজে, বুঝছেন? আপনি যদি স্টার্টআপ লোনটা চাচ্ছেন তো এটা একটু ঝামেলা হচ্ছে, এসএমই লোন কিন্তু ইজিলি পাবেন। আমি তো আপনার ট্রানজাকশন ব্যাংকিং হিসাব নিকাশ দেখছি, সেটা আবার যে কোনো ব্যাংকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? সেটা তো ইন্টারেস্ট ইয়াটা বেশি। 7% নাকি কত পার্সেন্ট? এটা ডিপেন্ড করে মানে ওনার বিজনেস ন্যাচারের উপর। এটা যদি এগ্রিকালচারাল বিজনেস হয় তাহলে 7% এর একটা স্কিম আছে, 6% এর একটা এডিবি 2 এর একটা স্কিম আছে। সো যদি এগ্রি বেস না হয় তাহলে তো আসলে নরমাল লেন্ডিং, নরমাল সার্ভিস বেসড আর কি, এটা সার্ভিস। সেক্ষেত্রে কিছু করার নাই আর কি, লোন যদি বাধ্যতামূলক লাগে রেট বেশি দিতে হবে। আর এই ওইখানে তো আবার গ্রেস পিরিয়ডও নাই, তাই না এসএমই লোনে? গ্রেস পিরিয়ড দেয়া যেতে পারে, বাট ব্যাংকের ডিসক্রিশনারি, দ্যাট ম্যান্ডেটরি কিছু না। 3 to 6 মান্থ। দ্যাটস দ্য প্রবলেম। স্টার্টআপে যেরকম 6 থেকে 12 মাস,
আইসিএমই এর ক্ষেত্রে বলা আছে 3 to 6 months। সেটাই আসলে অ্যাডভান্টেজ, গ্রেস পিরিয়ডটা বিগ অ্যাডভান্টেজ আর কি, সেটাই চাচ্ছে আর কি ওরা। এই জন্য থ্যাংক ইউ ইয়ামিন, ভেরি গুড। নেক্সট মাহবুব ভাই প্লিজ। মাহবুব সুমন। জি, আসসালামু আলাইকুম। শুরুতে আমার কোশ্চেন নিয়ে একটু আলোচনা করছেন, এই জন্য আমি ভাবছিলাম শেষে সুযোগ দিলে হবে আমাকে। আমি ওই যে যেটা বলছিলাম ওটা কনজারভেটিভ হিসাব আর কি, প্রফিট রেশিওটা। এনিওয়ে, আমাদের প্রফিট রেশিও অনেক বেশি কিন্তু আমরা শো করি কম, কারণ আমরা তো রিস্কের মধ্যে থাকি। তো আমার এখানে যে কোশ্চেনটা আছে এটা একটা কোশ্চেন আইডিয়া প্রস্তাবের মতো আপনার প্রতিও, আপনার ওই যে শামীম ভাই আসছেন ওনার প্রতিও। সেটা হচ্ছে যে অ্যাক্সিলেটিং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 36 থেকে 40 কোটি টাকা লোন নিয়ে 300 স্টার্ট আপের জন্য অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিয়ে দেয় 6 মাস থেকে 1 বছরের জন্য। এই অ্যাকাউন্টেন্ট সাহেবরা আমাদের স্টার্ট আপদের লেজার বুক গুলা ঠিক করবে, যা যা কমপ্লায়েন্স দরকার সব ঠিক করবে টু গেট দ্য লোন ফ্রম আপনার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যখন আমাদেরকে লোন দিবে অ্যাক্সিলেটিং বাংলাদেশ, তখন এই অ্যাকাউন্টেন্ট সাহেবদের বেতন আমাদের লোন থেকে কেটে নিয়ে যাক। এখন অ্যাক্সিলেটিং বাংলাদেশ আমাদেরকে কেন লোন দিবে বা অ্যাক্সিলেটিং বাংলাদেশের এই অথরাইজেশন আছে কি না আমাদেরকে লোন দেওয়ার, সেই ক্ষেত্রে তারা ওইটা ব্যবস্থা করুক। তারা আইদার কোনো কোম্পানি ফর্মে যাক বা কোনো ফরম্যাটে যাক, গিয়ে আমাদের কাছ থেকে আপনারা যারা পোটেনশিয়াল, যাদের রেভিনিউ ভালো, যাদের গ্রোথ ভালো, যাদের ইনোভেশন আছে, এই যে স্টার্ট আপ ডেফিনেশনের মধ্যে পড়ে, আপনারা আমাদের কাছ থেকে আমাদের ইকুইটির একটা অংশ বন্ধক নেন, মর্টগেজ নেন। ওই মর্টগেজের বিনিময়ে আমাদেরকে অ্যাকাউন্টেন্ট চালান, আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেবদের বেতন চালান আপনারা। ওই বেতনের লোনটা 300 স্টার্ট আপের লোনটা আপনারা বাংলাদেশ ব্যাংক থেকে আগে নিয়ে নেন, নিয়ে আমাদেরকে কমপ্লেইন করে তারপরে আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে এই 300 স্টার্ট আপকে প্লেস করে দেন যে এখন এদেরকে যা যা দরকার তা লোন দেন। বিকজ আমার কেসে, অন্যদের কেসে তো জানি, আমার কেসে যতটুকু গ্রোথ আমার দরকার এতটুকু আসছি। নেক্সট স্টেজে যাওয়ার জন্য আমার এখন শুধু মেশিন বাবদি 3 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। তা আমার রেভিনিউ স্টাডি করলে বা আমার এই কাগজপত্র স্টাডি করলে জীবনে আমি 3 কোটি টাকা পাবো না, এবং আমার টোটাল দরকার 5 কোটি টাকা। এখন তো আমার 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা লোন দিয়ে আমার হবে না, আসলে কিছু করতে পারবো না, এটা আমার আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে। তাহলে আমাকে কমপ্লায়েন্ট করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে এইটা অ্যাক্সিলেটিং বাংলাদেশ হেল্প করুক। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা 36 থেকে 40 কোটি টাকা লোন নিলে আমি হিসেব করছি এটা হয়ে যাবে। আমি এটা বলি তাহলে, অ্যাকচুয়ালি এটা সিমিলার বিষয় শেয়ার করতে চাই। আচ্ছা, আপনি শেষ করেন তাহলে দুজনকে একসাথে আনসার করব। হ্যাঁ, খায়রুল ভাই প্লিজ। সরি, আমি আর কি একটু ফোর্সফুলি টাইম নিলাম। আচ্ছা, ওই সুমনদার সাথে কিছু বিষয় অ্যাড করতে চাই। আমি জানি না আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন নাকি, আমি একটু 2-3 মিনিট সময় নিয়ে কথা বলতে চাই, যদি আপনি আমাকে অ্যালাউ করেন। শিওর, প্লিজ তাড়াতাড়ি করুন তাহলে। তো ফাইন, যেটা সুমন ভাই বললেন আর কি, যে লোন নিয়ে আনতেন বাকি কি প্রসেস করতে, তা আমার জাস্ট প্রথমত কয়েকটা পারসেপশন শেয়ার করতে চাই, অবজারভেশন আর কি। যে বাংলাদেশ ব্যাংক থেকে স্টার্ট আপ লোন যে বলা হলো, যে কিন্তু যে আসলে এটা স্টার্ট আপ লোন না, এই দায়টা আসলে মানে 4% ইন্টারেস্টে এসএমই লোন প্রোভাইড করা হলো, কিন্তু আমাদের মতো এত মানুষগুলোকে ব্যাংকে এত গরম তখন মানে নাই। এটা হচ্ছে আমার ফার্স্ট থিং। যদি শামীম ভাই জানেন তাহলে হয়তো বা আমাকে উত্তর দিতে পারেন। আমি গত 2 বছর বহু ব্যাংকে গিয়েছি, কিন্তু আমি দেখলাম যে আপনার বাজার একটা শোরুমের সামনে ব্যাংকের লোক 1.5 ঘন্টা দাঁড়ায় আছে। সো ওখান থেকে ওনাদেরকে লোন দিবে, আর আমি তাদের ব্যাংকে যে পড়ে আছি, তারা স্টার্ট আপ সম্পর্কে ধারণা নাই, তারা আসলে এসএমই কাগজপত্র আমাকে ধরাই দিচ্ছে। তাহলে 4% ইন্টারেস্টে এসএমই লোন দিবেন, এটাকে কেন আসলে স্টার্ট আপ লোন বলা হলো? এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, বাংলাদেশে আসলে যদি তরুণদেরকে কর্মসংস্থান তৈরি করবে এবং তরুণরা নতুন নতুন কোম্পানি বিল্ড করবে, গার্মেন্টস এবং অন্যান্য 2-1টা ফরেন রেমিটেন্স ছাড়া আমাদের ওরকম ইনকাম স্কোপ নাই, গভর্নমেন্ট একটা লার্জ স্কেলে চিন্তা করে তারপর স্টার্ট আপ লোন স্যাংশন করে। কিন্তু দিন শেষে বিষয়টা এমন হয়ে গেলো যে আমাকে আসলে হাত ধোয়ার অনেক বিষয় শেখাচ্ছে, 2 ফুটা ধরেন আপনার ওই হ্যান্ডওয়াশ দিল, কিন্তু আমাকে খাবার দিল না, তা লাভ নাই তো আসলে। ওই সুমন ভাই যেটা বললেন, আর ভাই আপনি যদি বিষয়টা একটু কনসার্ন নেন, আমি আসলে আরো আগে বলতে পারলে ভালো হতো যে আমাদের করণীয়টা কি। একটা প্রকল্প ধরেন, আমি যদি বলি যে এগ্রিকালচার মিনিস্ট্রি একটা প্রকল্প, যেখানে কৃষি উদ্যোক্তা তৈরি করবে $543 মিলিয়ন, তা আপনি এখানে 6,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়ে যায় যখন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ এন্ড ওয়ার্ল্ড ব্যাংক ডিজাইন করে দেয়। টাকাটা তো জনগণের টাকা, বাংলাদেশকে সরকারকে তো আসলে জিওবিকে এটা পে করতে হয়। আমি যদি বলি যে ধরেন আপনার যুব মন্ত্রণালয়ে একটা প্রকল্প আছে আর্ন প্রজেক্ট, সেখানেও সেম আপনার $600 মিলিয়ন, এখানেও 6-7 হাজার কোটি টাকা। আপনাকে 30-40 কোটি টাকার জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি ওখান থেকে লোন দেবেন কেন? মানে ধরেন এটা কোন মিনিস্ট্রির পর আমি জানি না। যদি সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট বা এই বিষয়টাতে ফোকাস করতে চাই, স্টার্ট আপ ডেভেলপমেন্ট ফোকাস করতে চাই, বা এটা একটা প্রজেক্ট আকারে আসুক না, আপনার 300 কোম্পানিকে 50 লাখ টাকা করে আপনি মাত্র 100 কোটি টাকা। আমি কেন মাত্র 150 কোটি টাকা বললাম?
6,500 কোটির একটা পার্ট কৃষি বিপণন দেখে তাদের কাছে 760 কোটি টাকা দেওয়া হয়েছে, যে ধরেন কৃষকদেরকে ট্রেনিং বা সামথিং দিকে। তা এখানে পটেনশিয়াল মানুষজন, তরুণরা এত স্কোপ ফলায়, তারা দেশে পড়ে থাকবে, উদ্যোক্তা হবে, ইনোভেশন নিয়ে আসবে, ব্যাংক নিয়ে খেলবে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ঘোরাবে, দিন শেষে 4 বছর পর বিদেশ চলে যাবো। ভাই এর লাভটা কি? আমরা আসলে ভয়েসটি একটু রেজ করছি এই কারণে, আমার আসলে স্টার্ট আপ লোন পাওয়ার সুযোগ নাই, আমার এখন ভয়েস রেজ করতে হবে। কারণ এখন আপনারা বলছেন আমাকে খাবার দিবেন, আর রিকোয়ারমেন্ট দিচ্ছেন গত 3 মাস আমি বার্গার খাই কিনা। আমি তো গত 3 মাসে বার্গার খাই না, তাহলে তো আমার খাবারের কোথায় থাকতো না। সো প্লিজ আরিফ ভাই, এটা কোথায় যা বলতে হবে, কোথায় কনসার্ন কে অথরিটি বলেন, আমরা আসলে সবাই মিলে এই বিষয়টা নিয়ে রেজ করতে চাই যে আপনারা ফ্রিল্যান্সিং ট্রেনিং এর নামে 1,500 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করে ফেলেন, এটা কিভাবে এক নাইটে বাস্তবায়ন হয়? একটা প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্ট চলার ধরনটা কি? প্রাইভেট কোম্পানির কাছে যদি আগে তারা ফাইন্যান্স ঠিক থাকে, তারপর তারা হচ্ছে যে চিন্তা করে কয়েক কোটি টাকা ইনভেস্ট করবে। আর ধরেন গভর্নমেন্ট চিন্তা করে যে আমার কত কোটি টাকা লাগবে, দেন গভর্নমেন্ট আসলে এনবিআর কে দায়িত্ব দেয়, এনবিআর অনুযায়ী ট্যাক্স তোলে। তাহলে আপনারা এখানে দেশের আপনি 300-500 কোম্পানি বিল করে ফেলবেন, ডে 1 থেকে 500 কোম্পানিতে আপনার 10 জন করে হলে 5,000 মানুষের কর্মসংস্থান হবে, আপনি 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন না? এবার দেখেন না যে আপনার কিউমুলেটিভ অ্যাচিভমেন্টটা হয় নাকি? 500 কোম্পানির মধ্যে যদি 200 ফল হয়, 300 কোম্পানি যদি দ্বারা হয়, তরুণ ভিত্তিক 300 কোম্পানির রিটার্নটা কি আপনারা পান নাকি দেখেন না? তো এই কারণে বলবো যে লোন না, প্রকল্প আকারে হলেও অবশ্যই ইকোসিস্টেম ডেভেলপমেন্ট করতে চাইলে, ইউথদেরকে নিয়ে কাজ করতে চাইলে ব্যাংকের আসে বসে থাকবো না। এটা আসলে ফাইন্যান্স মিনিস্ট্রি হোক, ইউথ মিনিস্ট্রি হোক, ওখান থেকে একটা প্রজেক্ট আকারে আসা উচিত। আমি জানি না আমি আসলে এইভাবে বলাটা ঠিক আছে নাকি, ঠিক আছে ভাই। কালকে মিটিং এ আপনি, কালকে একটা মিটিং আছে না, কালকে মিটিং এ আপনি এটা বলেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি একমত, আমি অনেক কিছু বলতে চাচ্ছিলাম, তো যদি এত কোটি লোন পাবো না, তারপরেও ভাবছিলাম কিছু কথা, সব উদ্যোক্তা যেহেতু আমরা 350 জন আছি, ভাবছিলাম কিছু বলবো। তো সুমন ভাইয়া যেহেতু শুরু করলেন, থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে ভাইয়া যদি একটু সুযোগ দেন, একটু বলতে চাই যে আমাদের শামীম ভাই একটু আগে বললেন যে আমাদের উইমেনদের জন্য ব্যাংক ট্রেনিং এর ব্যবস্থা করেছে এবং সেখান থেকে একজনকে লোন দেয়া হয়। আমি একটু জানতে চাচ্ছি যে ব্যাংক যে ট্রেনিং গুলো দিচ্ছে, ভাইয়া যদি একটু শোনেন যে এটা কি যে সিটি ব্যাংক যে 3 মাসের করে উইমেনদের একটা করে ট্রেনিং দেয়, যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক ব্যাংক করায় হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, এটার কথা কি শামীম ভাইয়া বলেছেন? এটা ছাড়াও এটাও আছে, প্লাস হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে পার্টনারশিপে ব্যাংকগুলো কিন্তু আপনি একটা সিসি প্রজেক্ট আছে, SICIP, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক মনে হয় করে এটা, আবার সেটা সব ব্যাংক এনবিএফআই এর জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসবির সাথে ব্যাংকগুলো, হ্যাঁ হ্যাঁ, ঢাকা ব্যাংক আর ইসলামী ব্যাংকের যেটা, এটা আসলে ওইভাবে আমরা পাই না। আমি লাস্ট পেয়েছি সিটি আলো থেকে, সিটি ব্যাংকের সিটি আলো থেকে। আমি এখন করছি নর্থ সাউথ এই ট্রেনিংটা। তো আমার কথা হলো এটা 3 মাস করে করে এক একটা সেমিস্টারের মতো হয়। তো 3 মাসে যদি করে, একজন নারীকে যদি দেয়, তাহলে বছরে মাত্র আপনি 4 জন নারী উদ্যোক্তাকে লোন সুবিধা দিচ্ছেন। তাহলে এখানে বছরে মাত্র 4 জন নারী উদ্যোক্তা এই সুবিধাটা পাচ্ছে। তাহলে এটা খুব একটা একটু আপনার বুঝতে ভুল হয়েছে। আমি বলেছি প্রত্যেক ব্রাঞ্চে মিনিমাম একজন। তার মানে আপনি যে ব্যাংকের কথা বলছেন, ঢাকা ব্যাংকের ব্রাঞ্চ আছে 151টা, সিটি ব্যাংকের ব্রাঞ্চ আছে অলমোস্ট 300, ব্র্যাক ব্যাংকের আছে 450-র মতো, ইসলামী ব্যাংকে তো বোধহয় 1000 খানিকের কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা। তো সিটি ব্যাংক ভাইয়া যেটা হচ্ছে যে প্রত্যেক 3 মাস পরে পরে 3 মাসের জন্য একটা করে ট্রেনিং করায়। তো তার মানে হচ্ছে বছরে ওনারা 4টা ট্রেনিং করাচ্ছেন। আমি যেহেতু সিটি ব্যাংকেরটা ভালো বলতে পারছি, তো বছরে ওনারা 4টা ট্রেনিং করাচ্ছে। তো এটা তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই ট্রেনিংটা হয়, আর ব্র্যাকেটটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে হয়। রাইট। তো এটা যে তাহলে আমরা যারা নর্থ সাউথে ট্রেনিং করছি, আমারটা এখনো শেষ হয়নি, অক্টোবরে শেষ হবে। তো এখানে আমরা ওরা হচ্ছে 25 থেকে 30 জন করে এক একটা সেশনে নিয়ে থাকে। তার মানে এই 30 জন যে আমরা করলাম, এটা আমাদেরকে কোন ব্রাঞ্চ কাউন্ট করবে, কোন ব্রাঞ্চ আন্ডারে আমরা? আপনার নিয়ার বাই যে ব্রাঞ্চ থাকবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশন অনুযায়ী সেই ব্রাঞ্চই হচ্ছে কি আপনাকে সার্ভ করবে। আচ্ছা আচ্ছা, আমারটা হচ্ছে মিডিল বাড্ডাতে। আমার থেকে গুলশান 1-এ যে উইমেনদের সিটি ব্যাংকের উইমেনের একটা ব্রাঞ্চ আছে, উইমেনের ব্রাঞ্চ আছে, প্লাস বাড্ডাতেও আপনার একটা ব্রাঞ্চ আছে, সেখানে একটা এসএমই অফিসও আছে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা একটা ছিল। আর আরেকটা হচ্ছে যে মোবাশ্বির ভাইয়ের সাথে নেকটেপের ভাইয়ার সাথে ইয়ে হয়ে বলছি যে ব্যাংকগুলোতে আমাদের স্টার্ট আপ স্কেল আপের কেউ নাই। তো সুমন ভাইয়ার সাথে যে আরেকটা ভাইয়া বললেন যে আরিফ ভাইয়াকে যে আপনি এত টাকা লোন নেন, নিয়ে আমাদের স্টার্ট আপদের দিয়ে সবকিছু করান, এটা আসলে আমার কাছে মনে হয় দরকার। আমি বলতে চাচ্ছিলাম অন্যভাবে, তো ভাইয়ারটাই আমার বেশি পছন্দ হলো যে আরিফ ভাই এটার দায়িত্ব নিক। আমি বলতে চাচ্ছিলাম যে স্টার্ট আপ যারা আমরা যাদেরকে ভাইয়ারা তৈরি করছেন, এখান থেকে যদি কিছু এমপ্লয়ি ব্যাংকে দেয়া যায় যে হ্যাঁ স্টার্ট আপ ব্যাংকে থাকলে আমাদের প্রবলেম গুলো খুব সহজে বুঝবে এবং খুব ইজিতে আসলে আমাদের স্টার্ট আপদেরকে খুব সাপোর্ট দিতে পারবে। তো এটার থেকে আমার মনে হয় যে একটু আগে যে ভাইয়া বললেন যে আরিফ ভাই এত কোটি টাকা লোন নেন, নিয়ে আমাদের স্টার্ট আপদের জন্য বাকি সবকিছু করেন, অ্যাকাউন্টেন্ট বা আদার্স সব নেন, নিয়ে করেন, আমার কাছে মনে হয় এটাই ভালো লাগলো বেশি। থ্যাংক ইউ সো মাচ। না, এটা আমি জাস্ট একটু আরিফ একটু বলে নেই, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা যে আমি বলবো যে এটা কখনো হবে না, এটা এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকে যদি আমরা এসএমই এসপিডির এই বছরে যে মাস্টার সার্কুলারটা আসছে সেটা যদি দেখি, সেখানে কিন্তু একটা পিয়ার লেন্ডিং নামে একটা আইটেম করা হয়েছে, যোগ করা হয়েছে, যেটা আগে কখনো ছিল না। তার মানে হচ্ছে গিয়ে ব্যাংক এনবিএফআই একজন আরেকজনকে হেল্প করতে পারে। লাইক কোনো একটা এনবিএফআই এর হয়তো সক্ষমতা আছে এসএমই দেরকে অ্যাসেস করার জন্য, লোন দেওয়ার জন্য। কোনো একটা ব্যাংকের কাছে লিকুইডিটি আছে কিন্তু ওর আসলে সক্ষমতা নাই এসএমই কে লোন দেওয়ার জন্য। হি ক্যান পার্টনার উইথ দ্য এনবিএফআই অথবা আদার ব্যাংকের সাথে, যে তুমি হচ্ছে গিয়ে লোনটা দিয়ে দিবা, টাকাটা আমি দিব, সেই লোনটা বুকিং হবে হচ্ছে গিয়ে যে ব্যাংকটা দিতে পারছে না তার নামে। সো যেহেতু এরকম একটা মডেল অলরেডি এসএমই তে মাস্টার সার্কুলার এই বছরই প্রথম আসছে, সো আমি কোয়াইট হোপফুল যে স্টার্ট আপের জন্য এরকম একটা সুবিধা কোনো একটা সময় হয়তো আসবে, যে যারা স্টার্ট আপ বুঝে তাদেরকে পিয়ার লেন্ডার হিসেবে নিয়ে টাকাটা ওদের মাধ্যমে ওরা অ্যাসেস করে দিবে এবং বেসড অন দ্যাট ওরা হয়তো লোনটা দিবে এবং কালেকশনের দায়িত্বটা হয়তো পিয়ার যে অর্গানাইজেশন থাকবে তার উপরই বর্তাবে। এবং যে পিয়ার কোম্পানিটা থাকবে উইল গেট সাম কমিশন ইন বিটুইন। আচ্ছা, আর 4 জনের মতো কোশ্চেন করার আছে, বাট अगेन সময় অনেক। আমি একটু মাহবুব ভাইয়ের কোশ্চেনটার অ্যানসারটা দেখেন। আপনি আমি মাঝখানে ছোট্ট করে আমার ছোট্ট একটা কোশ্চেন, মানে বড় না তো, 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, টিউটর প্রোভাইডার ফাউন্ডার হিসেবে আছি। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, যদিও অনেক ইসের ভিতরে আমি কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছি, এই যে লোনটা সাপোজ যদি 1 crore আর কি পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা কত বছরের মেয়াদকাল হিসেবে নেওয়া যাবে ম্যাক্সিমাম, আর মিনিমামটা কতটুকু? মানে 8 বছর, ম্যাক্সিমাম সর্বোচ্চ 8 বছর, আর গ্রেস পিরিয়ড হবে 6 মাস থেকে 2 বছর। 6 মাস থেকে 2 বছর না? আচ্ছা, না আপনারা উল্লেখ করেছেন স্টার্টআপের জন্য 6 মাস থেকে 12 মাস, এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম। 6 থেকে 2 বছর, 6 থেকে 2 বছর হচ্ছে গ্রেস পিরিয়ড, 8 বছর হচ্ছে গিয়ে লোনের মেয়াদ সর্বোচ্চ। আচ্ছা, লোনের মেয়াদটা 8 বছর, আর মিনিমাম যেটা আর কি ওটা ই করা যাবে কথার কথা যদি কেউ এটা ই করতে চায়। আর আরেকটা বিষয় হচ্ছে সবথেকে যেটা জটিল, সেটা হচ্ছে সাপোজ দেখা যায় যে যদি কোনো ইনভেস্টর থাকে, সে যদি ডিরেক্টর বোর্ডেও থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো কাইন্ড অফ মানে স্টার্টআপ, আমাদের হয়তো এরকম ব্যাংকের থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই লোন টোন নেওয়ার, হয়তো ডিরেক্টরদের তো এই ক্ষেত্রে অবশ্যই পারমিশন বা তাদের সম্মতি থাকতে হবে। সো বিষয়টাকে তারা হয়তো একটু নেগেটিভ ভাবে থিঙ্ক করতে পারে বা রিস্ক হিসেবে চিন্তা করতে পারে যে এখানে যদি কোনো কারণে কোম্পানি ডিফল্টার হয়, লোন ডিফল্টার হয়, তাহলে তার সিআইবিটা নষ্ট হয়ে যাবে। সো এইটার আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা, যে ফাউন্ডার কো ফাউন্ডার হয়তো এই বিষয়টার টোটাল আপনার লাইবিলিটিস নিল, বাট ডিরেক্টর তো কাইন্ড অফ যে ইনভেস্টর, সো সে তো আসলে কোম্পানির মানে ফাউন্ডিং মেম্বার না। সো এই ক্ষেত্রে আসলে এটার কোনো সুযোগ আছে কিনা, আমার প্রশ্নটা আমি বুঝাতে পারছি। এইটা বোধহয় আমি অ্যানসার করেছি। আমি যেটা বললাম যে হি উইল বি আ সাইলেন্ট ইনভেস্টর, ডকুমেন্টেশনের ক্ষেত্রে আসলে ওনাকে আপনারা রাখবেন না। কিন্তু যদি আসলে কোম্পানিতে থাকে, মানে সে অলরেডি শেয়ার হোল্ডার, ডিরেক্টর হিসেবে আছে, কোশ্চেনটা হচ্ছে কি সে কি রাইট আপ করতে পারবে কোনোভাবে, কোনো কন্ডিশনে কি তার লায়াবিলিটিটা কি অন্য কেউ নিতে পারবে কিনা? না, কোনো, ও যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর থাকবে উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আর আদারওয়াইজ হচ্ছে গিয়ে আপনাকে নেম কারেকশন করে ওকে ডিরেক্টর থেকে বাদ দিতে হবে, ও যদি দায়িত্ব নিতে না চায়। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি কিন্তু ইয়ের সাথে মিজানের সাথে একটা কথা বলছি, পদ্ধতি বলছি কিন্তু ইয়া ভাই, সাইফুল ভাই, ঠিক আছে, সেটা নিয়ে পরে আলোচনা হবে, ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকটা কথা আছে, তার আগে আমি একটু বলি, শামীম, একটা জিনিস ইনফর্ম করা হয়নি, আমাদের এই প্রজেক্ট যখন শুরু হয়েছিল তখন কিন্তু একটা জাস্ট ট্রেনিং ছিল প্রজেক্টটা, কিন্তু
আর এটার মেইন ফান্ডিং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আর কি, একটা বিগ পার্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স, এটাও 6% লোন প্রবলি বাংলাদেশের গভর্নমেন্টের দিছে আর কি। সো এটার এগেনস্টে আমরা এই ট্রেনিং এ প্রায় 1000 ইনভলভ করছি, প্রায় 350-400 মতো আমরা ফাইনালি স্কেল আপের জন্য সিলেকশন করছি। তো মাঝামাঝি পর্যায়ে যখন ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট আসছিল তখন আমরা এই প্রবলেমটা রেজ করছি, দেখো আর্লি স্টেজ বিজনেস একটা বিগ প্রবলেম হচ্ছে কমপ্লায়েন্স, সোল ট্রেডারও কমপ্লায়েন্স নাই, সেখানে তো যারা কোম্পানি খুলছে তাদের কি কমপ্লায়েন্স থাকবে কিনা সেটা নিয়ে একটা কোশ্চেন আছে। তখন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক খুব ফার্স্ট একটা লোন অ্যাপ্রুভ করছে, যেটাতে বলছিল যে ওরা একটা স্টার্ট আপ আমাদের এখান থেকে যারা ফাইনালি স্কেলিং আপের জন্য সিলেক্টেড হয় তাদেরকে তারা আপ টু $10,000 দিবে ফর 3 years সো দ্যাট দে ক্যান ম্যানেজ দেয়ার কমপ্লায়েন্স। ওকে, সো সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ভাই। আমি কিন্তু প্রাইভেট, আমি কিন্তু পাবলিক না, সবাই বলে রাখি, আমার হাতে দায়িত্ব নাই, আমি আপনাদেরকে জাস্ট অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আমি আপনাদেরকে সাহায্য করতেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করে দিছে এই যে 300 বিজনেস দে অল উইল গেট $10,000, বাট কিভাবে পাবে সেটা নিয়ে আলোচনা হয় না এখনো। সো এখানে যে মাহবুব ভাই যে অফারটা দিলেন দ্যাট ক্যান বি ভেরি গুড অফার। দিস 30 crore টাকা ক্যান বি ইউজড বোথ ফর আপনার অ্যাকাউন্টিং সার্ভিসেস and also for all other costs যেটা আপনার লাগে। ওই ফান্ডটা কিন্তু দেওয়া হয়েছিল আপনাকে 3 বছর ট্রেড লাইসেন্সের পে করার জন্য, 3 বছর আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের পে করার জন্য, 3 বছর আপনার অডিট পে করার জন্য ফান্ডটা দেওয়া হয়েছে। সো ফান্ড ইজ দেয়ার, ইনশাআল্লাহ অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ অ্যাডমিনিস্ট্রেশনটাকে আসলে সুন্দরভাবে করতে হবে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। কালকে আমাদের ইনশাআল্লাহ একটা মিটিং আছে উইথ প্ল্যানিং কমিশন, সো ওই মিটিংটাতে আমরা আজকের যে ডিসকাশনের ইনপুটগুলো তুলবো। প্লাস শামিম ইজ অলসো বাংলাদেশ ব্যাংকের সাথে ডিরেক্টলি কানেক্টেড, আপনাদের অনেক কিছু ইনশাআল্লাহ ইট ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ ব্যাংক, অনেক ফিডব্যাক। এম আই রাইট শামিম? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সময় অনেক হয়ে গেছে, সরি দোস্ত, জাস্ট একটা দুইটা কোশ্চেন আমি আর নিয়ে নিই, ঠিক আছে? সবাই তাহলে মন খারাপ করবে না। এই মোমেন্ট কি প্রয়োজন? মোমেন্ট, হ্যাঁ কি প্রয়োজন .com থেকে। মোমেন্ট কি আছেন? নাই, ধরে নিলাম নাই। আরিফ হোসেন রাজন। হ্যালো, ধন্যবাদ, শুনতে পাচ্ছি। ও ভাই আপনি মোমেন্ট, আচ্ছা আমি মোমেন্ট বলেন। হ্যাঁ সরি। জি হ্যাঁ, আসলে আমি কোশ্চেনটা করতে যাচ্ছি হচ্ছে আমার ব্যবসায় বয়স অলমোস্ট 7 থেকে 8 বছর হয়ে গেছে। 2018 সাল থেকে আর কি বিজনেস স্টার্ট করা, কিন্তু আমি কখনো আর কি লোনের জন্য কোথাও আমি অ্যাপ্লাই করিনি। আমার মানে আমার টার্গেটই ছিল ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য, সেখানে আর কি আমার অ্যাপ্লাই টার্গেট ছিল। তো এখন বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি যে কালকে এটার জন্য আর কি অ্যাপ্লিকেশন করতে বা প্রসেস করতে, বা কিভাবে আমি এটা লোনটা আমি আর কি পাবো। তো এইটার আর কি অ্যাকচুয়াল মানে প্রসেসটা কি, আমি কিভাবে আর কি কাজটা আর কি শুরু করতে পারি আর কি এখন থেকে আর কি। আমি বোধহয় এটারও অ্যান্সার করেছি, আপনাকে ডকুমেন্টেশন গুলো ঠিক করতে হবে, মেজর ডকুমেন্ট গুলোর নামও বলেছি। আরেকটা হচ্ছে কিন্তু কি কোন আপনাকে ব্যাংক? আমি কি বাংলাদেশ ব্যাংকে গিয়ে সরাসরি বাংলাদেশ ব্যাংকে না যাব? না, বাংলাদেশ ব্যাংকে না, এটা আপনাকে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে যেতে হবে। ব্যাংক অথবা আরেকটা হচ্ছে যে ডাচ বাংলা, আমার সবকিছু লেনদেন হচ্ছে ডাচ বাংলার সাথে, কিন্তু ডাচ বাংলা ওরকম কিছু আমাকে গুরুত্বই দিচ্ছে না, যে আমি স্টার্ট আপ বলতে কি বোঝাচ্ছে ওরাও আর কি ঠিক মতো আর কি বুঝতে পারছে না। ডাচ বাংলা কি বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাড আছে কিনা? আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি তো ফার্স্ট ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই ব্যাংকগুলো আসলে বেশ ভালো ওপেন ফর স্টার্টআপের ব্যাপারটা অ্যাসেস করে। বাট অন দ্য আদার হ্যান্ড বললামই তো, স্টার্টআপের ডেফিনিশনে অনেকেই পড়েন না, সো উই হ্যাভ টু গো ফর এসএমই। রাইট, না ডাচ বাংলা আসলে আনসিকিউরড লেন্ডিং করে না, সো ওদের আসলে সিকিউরিটি ইজ এ মাস্ট। সো আমার মনে হয় যে আপনি ওইখানে ট্রাই না করাটাই বেটার। আর আরেকটা হচ্ছে যে আমি কি এখন সেই ব্যাংকে নতুন করে অ্যাকাউন্টস খুলবো, অ্যাকাউন্টস খুললে কি অ্যাপ্লাই করব নাকি সরাসরি আর কি যা না, বলবো যে আপনি লোনের অ্যাপ্লাই করে দিতে পারেন যে ব্যাংকগুলোর কথা বলেছি, সেখানে যখনই আপনি প্রসেসিং শুরু করবেন ওরাই আপনাকে অ্যাকাউন্ট ওপেন করায় নেবে বিফোর লোন স্যাংশন। তাহলে তো আমি সিটি ব্যাংকে গিয়ে আমার মানে ওদের যে স্টার্টআপের জন্য লোন আছে সেটার জন্য আমি অ্যাপ্লিকেশন করতে পারি, তারপর Of ওরা course. নেক্সট প্রসেস হয় সেই ব্যবস্থা করে নেবে। রাইট, ওকে, থ্যাংক ইউ Okay. মোমেন্ট। আচ্ছা, আরিফ হোসেন রাজন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের কোম্পানিটা হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্ম, মানে ই লার্নিং প্ল্যাটফর্ম। তো এখন ই লার্নিং প্ল্যাটফর্ম গুলোতে সাধারণত লোন নিতে গেলে আমরা যদি বলি যে আমাদের অ্যাসেট কি, আমাদের অ্যাসেট হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং আমাদের যে অনলাইন কোর্স গুলো আছে, বা আমাদের এতদিন পর্যন্ত আমরা যেই প্রায়োরিটি বা হচ্ছে পরিচিতি যেটা তৈরি করছি।
তো এখন যখন হচ্ছে আমাদের এখন পর্যন্ত অনলাইন ভিত্তিক ফুললি প্ল্যাটফর্ম, বাট আমরা অফলাইনে যদি সেট আপ নিতে চাই, একটা অফলাইন ক্যাম্পাস বা প্ল্যাটফর্ম দিতে গেলে সেক্ষেত্রে আমাদের গর্জিয়াস একটা অফিস বা ভাইবস না হলে সাধারণত এই সেক্টরগুলোতে স্টুডেন্টরা খুব একটা আসতে চায় না। সাধারণত প্রত্যেকটা এডটেক প্ল্যাটফর্মে যারা অফলাইনে আছে তো তাদের সেট আপ খুব হাইলি থাকে, কম্পিউটার সেট আপ থেকে শুরু করে। তো এত গর্জিয়াস সেট আপ এবং ইউনিয়ন দেখে তারা সেখানে যেতে চায়। তো ওই ক্ষেত্রে আমাদের যদি লোন নিতে চাই, দেখা গেছে যে এখন আমি কিভাবে বুঝবো যে ব্যাংক থেকে আমাকে কি পরিমাণ লোন দিতে পারে বা আমি কত কি পরিমাণ লোনের জন্য এলিজিবল হব, এবং এই লোন গুলোর জন্য আমার ক্রাইটেরিয়া কি কি থাকবে? আমি মেইনলি অ্যামাউন্টটা জানতে চাচ্ছি, আমি কিভাবে বুঝবো যে আমার এত টাকা পরিমাণে আমি লোন নিতে পারবো? সাধারণত আমার হয়তো 1 কোটি টাকা লাগবে, বাট 1 কোটি টাকা অ্যাকচুয়ালি আমাকে ব্যাংক দিবে কিনা বা কত লাখ পর্যন্ত দিতে পারে এটা আমি কিভাবে বুঝতে পারবো? মেইনলি ব্যাংক আসলে দুইটা রেশিও বুঝে। একটা হচ্ছে গিয়ে ডেট ইকুইটি রেশিও, তার মানে আপনার যে বিজনেসটা আছে সেখানে আপনার কন্ট্রিবিউশন কত আর ব্যাংকের কন্ট্রিবিউশন কত। সো দিস ইজ ওয়ান দ্য কি ফ্যাক্টর। আর সেকেন্ডলি হচ্ছে আমি যেটা ডিবিআর বা ডিএসিআর যেটাই বলি, ডেট বার্ডেন রেশিও অথবা ডেট সার্ভিস কাভারেজ রেশিও, দ্যাট হ্যাজ টু কাভার আপনার যে লোনের ইনস্টলমেন্টটা চালানোর মতো ক্যাপাসিটি আছে কিনা। এই দুইটা জিনিসের উপরই ব্যাংক ডিসাইড করে আপনাকে আসলে কত টাকা লোন দেবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এডটেক প্ল্যাটফর্ম গুলোতে আসলে মেনলি আপনার ধরেন আপনার যদি একটা কোচিং সেন্টারও থাকে, একটা ফিজিক্যাল অ্যাসেটের ছোট একটা অফিসও যদি থাকে যেটাতে আপনি রেগুলার স্টুডেন্ট আসে যায়, প্লাস আপনার যদি একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকে যেটাতে আসলে সারা বাংলাদেশ স্টুডেন্টরা কানেক্টেড থাকে, সো এসএমই এর উপর একটা স্টার্টআপ বিল্ড আপ করলে আমাদের হচ্ছে মানে স্টুডেন্টরা সব অনলাইন ভিত্তিক, আমাদের ক্লাস থেকে কার্যক্রম সকল কিছু অনলাইন ভিত্তিক। তবে আমাদের নিজস্ব অফিস আছে, সেখানে অফিসে আমাদের ম্যানেজমেন্ট টিম বসে এবং আদার যারা আছে আমাদের এমপ্লয় তারা সব অফিসে বসে। তবে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সব টোটালি অনলাইন ভিত্তিক। এখন আমরা এটাকে অফলাইনেও আনতে চাচ্ছি, অনলাইন প্লাস অফলাইন। ওই তো আপনার অনলাইনে কত ট্রানজাকশন হলো থেকে বলতেছে ভাইয়া, উনি আমার Sorry? কো-ফাউন্ডার ictbangla.com। ও হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, এই তো মাজেদ ভাই শোনেন, আমার যেটা হচ্ছে কি মানে কোশ্চেন হচ্ছে আপনার ব্যাংকে তো অ্যাকাউন্টে টাকা পয়সা লেনদেন হয়েছে, সো আপনার একটা প্রফিট জি তো হিসাব নিকাশ আছে, সো সেইটা তো প্রথম প্রথম চেকলিস্ট, তাই না শামিম? জি জি সো তারপরে আপনি কেন টাকাটা চাচ্ছেন দ্বিতীয়ত, এবং টাকাটা আপনি কিভাবে ফেরত দিবেন, সো এটা যদি সঠিকভাবে দেখাইতে পারেন। সো আমার ব্যাংকে গত বছর 15 লাখ 25 লাখ 50 লাখ টাকার লেনদেন হয়েছে, আমার 10 লাখ টাকা প্রফিট হয়েছে, এখন আমি চাচ্ছি একটা কোচিং সেন্টার বা একটা ফিজিক্যাল অফিস নিতে যেখানে ডেভেলপমেন্ট ট্রেনিং করবে, তো সেটার জন্য আমার আরো 25 লাখ টাকা লাগবে। এই বেসিক যেই আপনার প্রিন্সিপালটা, আপনার কেন টাকা লাগবে, আগের হিসাব নিকাশ কি, সেটা শো করলে আমার মনে হয় স্টার্টআপ হিসাবে নিবে না এমন না, বুঝছেন? একটা হিসাবে নিয়ে নিবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, এটা নিয়ে কথা হবে। আমি লাস্ট কোয়েশ্চেন পাচ্ছি, উই আর শামির অনেক টাইম নিচ্ছে, রাশেদ তামিম, দিস লাস্ট কোয়েশ্চেন, নো মোর কোয়েশ্চেন আফটার দ্যাট, ওকে রাশেদ প্লিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার জেসিডি তে বিজনেস এবং জেসিডি তে হচ্ছে ট্রেড লাইসেন্স আর কি। আমার ওই সিটির ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে নাকি অন্য কোনো ব্যাংকে? ধরেন আমি ঢাকা থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। আপনি অন্য কোথায় ব্যবসা, কোথায় আপনার ব্যবসা? ধরেন আমার চিটাঙে ব্যবসা, ট্রেড লাইসেন্স চিটাঙে, আমার সারা বাংলাদেশ ক্লায়েন্ট আছে, ঠিক আছে? তো আমি কি মানে ঢাকা থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঢাকার যে কোনো ব্রাঞ্চ থেকে? আপনি চিটাং থেকে অ্যাপ্লাই করাটাই বেটার, যেখানে আপনার ব্যবসাটা। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনার এই স্টার্টআপ লোনের জন্য কি এখন থেকে অ্যাপ্লাই করতে পারবো নাকি কোনো টাইম আছে সরকারের? না, লোনের জন্য কোনো টাইম নেই, আপনি এখনো চাইলে অ্যাপ্লাই করতে পারেন যদি এলিজিবল হয়ে থাকেন। ওকে, আচ্ছা আচ্ছা, গ্রেট। Thank you. All questions are done. আমার মনে হয় it was a very fruitful discussion. Thank you, Shamim, very much. আমি একটু ফাইনালি যদি 10:23 বাজে, so you can take 5 minutes time, সবাইকে একটু সান্ত্বনা দিয়ে you can end the session, please. আচ্ছা, আসলে যেটা হয়েছে গেলে কি, ব্যাংকগুলো তো আসলে ডিপোজিটের টাকায় ব্যবসা করে, সো ওকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে লোনগুলো দিতে হয় আর কি। সো আমি সবসময় যে বলবো যে ব্যাংকেরই সব জায়গায় ভুল আছে তাও না, অনেক সময় হচ্ছে গিয়ে হার্ড লার্নিং থেকে ব্যাংকগুলো কনজারভেটিভ অ্যাপ্রোচ হয়ে যায়। আমি একটা ছোট এক্সাম্পল বলি, বাংলাদেশ ব্যাংকের একটা ইএফ ফান্ড আছে, এন্টারপ্রেনারশিপ এন্ড ইকুইটি ফান্ড, ইএফ ফান্ড। অনেকে হয়তো এটা নাম শুনে থাকতে পারেন আর কি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন নীলক্ষেতে মতিঝিলে দেখতাম বিশাল কিউ হয়েছে, তো এটার একটা প্রজেক্ট প্রোফাইল বানাচ্ছে, সেখানে এগ্রিকালচারের যে ব্যবসাগুলো আছে সেগুলোকে এক্সপার্টাইট করার জন্য এই ইকুইটিটা দেওয়া হতো। সেই ইকুইটিটা 8 বছর এবং 8th ইয়ারে গিয়ে প্রথম রিপেমেন্ট করতো, 10 বছরের মাথায় এই লোনটা এই ইকুইটির টাকাটা পে অফ করতে হতো। সো এটা যেটা হয়তো যে এন্টারপ্রেনার অনেকেই কিন্তু মিসইউজ করেছে, নিয়েছে টাকাটা, হয়তো ব্যাংকে ফেলে রেখেছে, ব্যবসা করে নাই, কর্মসংস্থান হয় নাই, নতুন করে
কোনো কন্ট্রিবিউশন হয়নি ইকোনমিতে। তো তার পরবর্তীতে কিন্তু সেই প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে, এটাকে কিন্তু পরবর্তীতে লোনে কনভার্ট করা হয়েছে এবং লোনটা এত বেশি কঠিন হয়ে গেছে। আমি কিছুদিন আগে ডিরেক্টর স্যারের সাথে কথা ছিল, উনিও আমাদের স্টার্ট আপ কমিটিতে মিটিং এ ছিলেন। স্টার্ট আপ কমিউনিটি থেকেও এবার কিন্তু অনেকেই ছিলেন, লাইক ভেঞ্চার ক্যাপিটালের প্রেসিডেন্ট ছিলেন, তারপর আপনার শেয়ার ট্রিপের কো ফাউন্ডার ছিল সাদিয়া আপা ছিলেন। সো এবার কিন্তু অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যতটুকু সম্ভব আগের চেয়ে একটু বেটার অফ করার চেষ্টা করা হয়েছে। তো বিগেস্ট রুম অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ রুম ফর ইমপ্রুভমেন্ট, স্টিল দেয়ার আর সাম এরিয়াস ওয়্যার উই ক্যান ইমপ্রুভ অফকোর্স। তো সেই জায়গাটাতে হয়তো আমরা আবার কাজ করব। বাংলাদেশ ব্যাংক আসলে এখন আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেট আপ, যেটা আগেও বলেছি। ওরা কিন্তু আসলে কন্টিনিউয়াসলি এখন এটার পিছনে কাজ করছে যে এটাকে আরেকটু কিভাবে মডিফাই করা যায়। দে আর টেকিং ফিডব্যাকস ফ্রম অল দ্য কমিউনিটিস, সেটা ব্যাংক হোক, স্টার্ট আপ কমিউনিটি হোক, বা যে কোনো জায়গা থেকেই হোক। তো যে যেখানে আটকাচ্ছে ফিডব্যাক নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক সেমিনার করতেছে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমিও 2টা জেলায় গিয়েছিলাম। সো সব মিলে কিন্তু চেষ্টা করতেছে বাংলাদেশ ব্যাংক এই স্টার্ট আপ যে লোনটা আছে এটাকে আর একটু পপুলারাইজ করার জন্য। এখন যেটা হচ্ছে গিয়ে ব্যাংকগুলোর অনেকেরই আসলে ওই ক্যাপাসিটিটা বিল্ড হয় না, ইট উইল টেক সাম টাইম অফকোর্স। গ্রাজুয়ালি হয়তো ব্যাংকগুলো আস্তে আস্তে করে ওই ক্যাপাসিটিটা আসলে বিল্ড করবে। তো এইটা একটা কথা। সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমি ঢাকা ব্যাংকে খুব বেশি ভেরি রিসেন্টলি জয়েন করেছি। তো আরিফের সাথে আমি অবশ্যই বলেছিলাম যে ইউ প্রোভাইড দ্য লিস্ট অফ দ্য এন্টারপ্রেনার হু আর অ্যাসোসিয়েটেড উইথ ইউ। আমরা আমাদের যে এসএমই টিম আছে এখানে ওদেরকে আপনাদেরকে লিস্টটা দিব, দে উইল কন্ট্যাক্ট উইথ ইউ। সেখানে যদি আপনাদের ওরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আসে, অফকোর্স দে উইল কনসিডার ফর স্টার্টআপ ফাইন্যান্সিং বা লোনটার জন্য আর কি। তো এইটা আমি বলে রাখছি আরিফকে, আবারও বললাম, আপনাদেরকেও বললাম আমাদেরকে একটু যদি দিয়ে রাখেন লিস্টটা, আমরা আমাদের এখান থেকে এসএমই টিমের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করব। সেখানে যেহেতু আমরাও চাই আসলে, আমি তো প্রথমেই বলেছি ব্যাংক আসলে ব্যবসাটাই হচ্ছে লোন দেয়া, লোন না দেওয়াটা আসলে ব্যাংকের ব্যবসা না। এখন কতটুকু রিস্ক মিনিমাইজ করে, রিস্ক তো জিরো হয় না, যতটুকু মিনিমাইজ করে ব্যাংক যতটুকু লোন দিতে পারে সেটাই হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে ইকুইটি যে কোম্পানিটার কথা বলা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালটা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে, আমি কোয়াইট হোপফুল ফরমেশনটা হয়তো এই বছর হবে, স্টার্টিংটা হয়তো আগামী বছরের আমরা সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফের শেষের দিকে আমরা দেখবো যে হয়তো এটার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে আর কি। তো এটা যদি হয় তাহলে আসলে আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে, যেমন আমি যেটা বললাম যে স্টার্টআপ গুলোকে এসএমইর মতো করেই যদি কনসিডার করা হয় তাহলে আসলে লোন দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাকাউন্টিং যে মেথড পলিসিস গুলো আছে, ভ্যালুয়েশন গুলোর কথা আমরা বলেছি, লাইক অনেকের গুডউইল আমরা অ্যাসেস করতে পারি না, সফটওয়্যার গুলোর ভ্যালুয়েশন গুলো হয়তো আমরা ভালো পারি না। সো ওই কোম্পানিটা যেহেতু আসলে স্টার্টআপ কমিউনিটি নিয়েই কাজ করবে এবং উই আর এক্সপেক্টিং যে ওই ক্যাপাসিটিটা বিল্ড করেই ওই কোম্পানিটা আসলে উইল স্টার্ট দেয়ার অপারেশনস। সো ইন দ্যাট কেস আপনাদের যে লোনের সমস্যাটা যদি সলভ নাও হয় খুব ইমিডিয়েটলি, বাট ইকুইটি যে জায়গাটা আছে এটা হয়তো একটু ভালো ওয়ার্কআউট করবে আর কি। প্লাস যেটা বললাম যে পিআর লেন্ডিং এর একটা ফর্মুলা কাজ করছে এখন এসএমই তে জন্য, যেটা আপনারা এসএমই মাস্টার সার্কুলারে যদি যান সেখানে এটা দেখতে পারবেন যে একটা পিআর লেন্ডিং নামে একটা জিনিস চালু হয়েছে। সো আপনাদের যে প্রপোজালটা আসছে যে স্টার্টআপে যারা অ্যাক্টিভ আছে এবং যারা এক্সপার্টিজ আছে ওদের থ্রুতে আসলে লোনগুলো অ্যাসেস করিয়ে ওদেরকে দেওয়া যায় কিনা, ওই রিকভারিটাও তাদের থ্রুতে যদি করা যায়, ইন বিটুইন হয়তো ওরা ওদের যে ইনসেন্টিভটা বা কমিশনটা ওরা হয়তো শেয়ার করবো আর কি। ব্যাংক উইল টেক দ্য রিস্ক অ্যান্ড অফকোর্স অ্যাসেসমেন্টটা হয়তো হেল্প নেবে হচ্ছে গিয়ে পিআর কারো কাছ থেকে আর কি। সো এই জিনিসটা হয়তো যেহেতু এসএমইতে এই প্রথম চালু হয়েছে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে এখনো অনেকে হয়তো কাজ করা শুরু করবে, কারণ বাংলাদেশ ব্যাংকে আসলে যে 25% এসএমই লেন্ডিং এ পৌঁছানোর কথা যেটা 27% হয়ে গেছে বাই 2029, এটা কিন্তু যদি না হয় বাংলাদেশ ব্যাংক কিন্তু এটার জন্য ব্যাংকগুলোকে আস্তে আস্তে পেনালাইজ করবে। বিকজ বাংলাদেশ ব্যাংকের কিন্তু স্ট্রং এজেন্ডা এসএমই তে গ্রো করতে হবে, বিকজ ইকোনমি যদি ঠিক করতে হয়, সেলফ সাফিসিয়েন্ট হতে হয়, তাহলে এসএমইর আসলে বিকল্প নাই। যেখানে ডেভেলপ কান্ট্রিতে এসএমইর কন্ট্রিবিউশন ইজ অ্যারাউন্ড 60-65% এর মতো জিডিপিতে, আমাদের এখানে কিন্তু এখনো 30-32% এর মতো। সো স্টিল হ্যাভ দ্য মানে অনেক জায়গা আছে যেখানে আসলে এসএমই তে গ্রো করার সুযোগ আছে আর এছাড়া আরো কিছু ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, লাইক এসএমই গুলোতে এক্সপোর্টে কিভাবে নিয়ে আসা যায়, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে একটা কাজ চলতেছে, লাইক যেমন আমের একটা বললো যে কে জানি হয়তো আম নিয়ে কাজ করেন আর কি। এখন চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহীতে
আমি সিটি ব্যাংকে থাকার সময় একটা প্রোগ্রাম করে আসছিলাম আমরা, যে আমের ব্যবসায়ীদেরকে কিভাবে আসলে অ্যাকোমোডেট করা যায়। যে এখন বিজনেসের আসলে মডেল গুলো আমরা শেখার চেষ্টা করছি। যেমন রাজশাহী যদি কেউ থেকে থাকেন, আমের ব্যবসাটা কিন্তু দেখা যাবে যে 3বার বিক্রি হয়। যখন কিছু থাকে না তখন একবার বিক্রি হয়, যখন মুকুল হয় তখন আরেকবার বিক্রি হয়, যখন আম আসে তখন আরেকবার বিক্রি হয়। সো উই আর ট্রাইং টু লার্ন দিস বিজনেস ডাইনামিক্স, এগুলো আমরা শেখার চেষ্টা করছি। এবং সেখান থেকে ফাইনালি যে আসলে যে ভদ্রলোক থাকবে আমটাকে এক্সপোর্ট করার জন্য, ওর হয়তো ওই ডকুমেন্টেশন গুলো নাই। যেমন একজন গুলো এক্সপোর্ট ডকুমেন্ট নিয়ে যেতে চাইছেন, ও এখন এসএমইর আসলে ওই ডকুমেন্টেশন গুলো থাকে না। আবার হচ্ছে গিয়ে ওর হয়তো বায়ার নাই, বিদেশে কে কন্ট্যাক্ট করে দিবে ওকে যে কে মালটা নিবে। সো এখানে একটা এগ্রিগেটরের কাজ করার জন্য চেষ্টা চলছে। এটা আইদার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অথবা এসএমই ফাউন্ডেশন, কেউ একজন এগ্রিগেটর হবে যারা এটাকে পুল করবে। কারণ হচ্ছে গিয়ে কি সোললি একজনের পক্ষে হয়তো ওই কোয়ান্টিটি এক্সপোর্ট করা সম্ভব না, বাট এখানে 10 জন যদি আসে তাহলে হয়তো ওই কোয়ান্টিটিটা মিট করা সম্ভব। বাইরের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, বাংলাদেশ থেকে প্রচুর আম কিন্তু ইউরোপ আমেরিকাতে যায় প্রতি বছরই। সো এই ধরনের ইনিশিয়েটিভ গুলো আসলে আসতেছে। আমার ধারণা হোপফুলি বেটার ডেজ আর কামিং, সামনে থেকে আরো ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো আর কি। আর আপনাদের যে কোনো পরামর্শ যদি দরকার হয়, আরিফের সাথে যোগাযোগ থাকলে আমার সাথে তো কন্ট্যাক্ট থাকবেই। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। প্লাস যেটা আগেও বলেছি যে আপনাদের প্রোফাইল গুলো নিয়ে আমরা চেষ্টা করবো ঢাকা ব্যাংক থেকে আপনাদেরকে অ্যাসেস করে যদি কোনো জায়গায় সাপোর্ট করার সুযোগ থাকে, উইল ডেফিনেটলি লুক ইনটু ইট। So thank you for your patience hearing and all the best. Thank you, Dosto. I will share the information, inshallah. I will list the full list. So, and I hope that something good will happen. Thank you, everybody. Thank you, Shamim, for joining today's event. Ajke amra tale ekhon close korchi. See you. Thank you. Allah Hafiz. Assalamu alaikum.